আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা রাখি তোমরা সবাই ভালো এবং সুস্থ রয়েছো। এবং আমাদের আজকে লাইভটা কিন্তু শুরু করতে একটু লেট হয়ে গেল। আমাদের কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কাইন্ডলি জানাও। আর তোমরা তো সবাই জানো যে আজকে আমাদের হবে মূলত কি শট, অন শট, অন শট না ওয়ান শট, ওয়ান শট, ওয়ান শট এমসিকিউ। এবং আশা রাখি আজকের ক্লাসটা না খুবই জম্পেশ একটা ক্লাস হবে এবং আজকে কিন্তু তোমাদের মাথায় কিন্তু ব্রেন খুবই স্টর্মিং হবে। তো সবাই একটু কাইন্ডলি আমাদেরকে একটু জানিয়ে দাও আমাদের শোনা যাচ্ছে কিনা। আর দুর্ভাগ্যর বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করার দেরিতে অন্যতম কারণ সেটা হচ্ছে আমাদের একজন নতুন মেন্টর আসছে আজকে, তার সাথে আমরা কিছুক্ষণ পরে পরিচয় হব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের নেট কানেকশনটা ছিল না দুর্ভাগ্যবশত। আর সবাইকে একটু জানিয়ে দাও, বন্ধু বান্ধবদের একটু মেনশন করো। আজকে বেশি না, মাত্র 40টা এমসিকিউ সলভ করব, কিন্তু 40টা এমসিকিউ নিয়ে আমাদের প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা টপিক আমরা টাচ করব, প্রত্যেকটা টপিক আমরা টাচ করব ইনশাল্লাহ। ওকে, আশা রাখি এবং শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা টপিক আমরা কাজ করব। আর এত সুন্দর স্লাইড বানাইছে কিন্তু আমাদের রাসেল, কিং রাসেল। রাসেল ছাড়া তো আমাদের চলে না আর কি। কিং না তো, ভুল বললেন, এআই রাসেল। ও এআই রাসেল, রাসেল যা করে সব এআই দিয়ে করে আর কি। রাসেল মানেই এআই এখনো। তো যাই হোক, আমরা তোমাদের সবার একটু কমেন্টে চাচ্ছি, আজকের ক্লাসে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর আমাদের পেজে না হঠাৎ করে রিস্ক কমে গেছে, কেন যে কমছে তোমরা কমেন্ট করতেছো না, এই জন্য কমেন্ট করতেছে না, শেয়ার করে না। এটা এত কষ্ট করে তাদের জন্য আর তারা কিচ্ছু করে না, খুবই দুঃখের বিষয় এটা। আচ্ছা ভাই, আমাদের আজকে এমসিকিউ দিয়ে কি পুরো বই কমপ্লিট হবে? অবশ্যই হবে, প্রত্যেকটা টপিক থেকে হবে আর কি। কারণ প্রত্যেকটা এমসিকিউ চারটা অপশনের জন্য কিছু না কিছু ব্যাখ্যা আছে। সো আজকের জন্য রেডি হও, ওপেন বুক এমসিকিউ এক্সাম দাও, দেখি কতটুকু তোমরা পারো আজকে আর কি। এবং আমাদের সামনে আরো অনেক কিছু আসতেছে, শুধু একটু অপেক্ষা করো। বারবিকিউ বই তো রেডি হচ্ছে। আর 2 নাম্বার কথা, আমাদের কিন্তু সাইকেল 2 মাস্টার টপিক কোর্স সাইকেল 2 এটা কিন্তু 1 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। তোমরা এখনো যারা এনরোল করোনি, দ্রুত আমাদের অফিসে তোমরা চাইলে অফলাইনে এসেও কিন্তু টাকাতে জমা করে তোমরা কিন্তু সাইকেল 2 তে এনরোল করতে পারো, অথবা অনলাইনেও কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যমে তোমরা আমাদের সাইকেল 2 তে যুক্ত হতে পারো কিন্তু খুবই দ্রুত। আর কিছু সবাইকে আসতেছে? অলরেডি ক্লাসে জয়েন দিছে। মুশফিক ইমন বলতেছে সামনে ধামাকা আসছে, আসলেই? হ্যাঁ, সামনে ধামাকা আসবে ইনশাল্লাহ। আমাদের আরো নতুন কিছু মুখ আসবে আর কি আজকে। তো আমাদের মনে হয় আমাদের নতুন মুখকে আজকে আমরা একটু নিয়ে চলে আসি আর কি। আমাদের সাথে আজকে থেকে যুক্ত হবে আরেকটা পরিচিত মুখ, পরিচিত না অপরিচিত, বাট এখন থেকে পরিচিত হয়ে যাবে তোমাদের সবার সাথে। আমার কে, আসো। আমরা সবাই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যাপক একটা ভক্ত। তো এই হচ্ছে আমাদের বঙ্কিম দা নাকি রে। বঙ্কিম নিয়ে যে কথাটা বলার আর কি প্রথমেই, সেটা হচ্ছে বঙ্কিম আমার মেডিকেলের ছোট ভাই, জুনিয়র আর কি। সে বয়সে জুনিয়র বা ক্লাসের জুনিয়র হলেও কিন্তু সে আমার থেকে অনেক অভিজ্ঞ একজন টিচার। সে কিন্তু বিভিন্ন জায়গাতে স্পেশালি অ্যাডমিশনের তার কিন্তু অনেক অনেক বড় ফ্যান ফলোয়ার আছে আর কি। এবং সে কিন্তু এখন আমাদের সাথে। এবং তোমাদের সামনের দিকে যত ধরনের অ্যাডমিশন রিলেটেড আসবে বা যত ধরনের কোর্স আসবে, সেই জায়গাতে কিন্তু আমার কো পার্টনার হিসেবে কিন্তু তুমি তাকেও পাবা। আশা রাখি বঙ্কিমের এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স, পুরো টিমের এক্সপিরিয়েন্স মিলে আমাদের সার্ভিসটা হবে খুব এক্সট্রিম লেভেলের ভালো ইনশাল্লাহ। তো বঙ্কিমের মুখ থেকে আমরা কিছু শুনি। বঙ্কিম আমাদের আজকে কি বলে। বঙ্কিম। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আচ্ছা, ভাইয়া আমার পরিচয়টা দিয়ে দিয়েছেন। ভাইয়া হচ্ছে আমার মেডিকেলের সিনিয়র। তো আমি আরেকটা আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে বঙ্কিম সরকার। আমি এখন বর্তমানে যশোর মেডিকেলে আছি, যশোর মেডিকেলে পড়াশোনা করছি। তো আমি অনলাইন অফলাইন মিলে বিভিন্ন জায়গায় পড়িয়েছি বা পড়াচ্ছি এখনও। তো আর কি এই অভিজ্ঞতা বা ছোট, আমি খুবই কম জানি, আমার অভিজ্ঞতাও খুবই কম। ভাইয়ার তুলনায় তো একদমই নগণ্য, ভাইয়ার তুলনায় আমি আসলে কিছুই না। তো সেই জায়গা থেকে ভাইয়ের সাথে আস্তে আস্তে হয়তোবা তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো, চেষ্টা করবো আর কি। দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাদের জন্য কিছু করার, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাস থেকে হচ্ছে তোমাদের সাথে মূলত আমার যাত্রাটা শুরু হবে। তো সামনে হয়তো আরো অনেক ক্লাস পাবা, ভাইয়া থাকবে, আমি থাকবো, এভাবে আরো অনেক ক্লাসে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, ঠিক আছে? আচ্ছা, তো বঙ্কিমকে ধন্যবাদ। কিছুক্ষণ পরে আমরা বঙ্কিমকে আবারও ডেকে নেব আমাদের প্রশ্ন সলভিং পার্টে। ওকে বঙ্কিম, টেক ইউর রেস্ট ম্যান।
ওকে, তাহলে চলো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি তোমাদের আজকের মাথা ফাটাফাটি একটা এমসিকিউ। আবেদ, তাহলে শুরু হোক নাকি? ইনশাআল্লাহ। তুমি রেডি তো? অবশ্যই শিওর? শিওর, চলো শিওর। শুরু করে দিই। চলো আসো কি দেখো, প্রাণীবিজ্ঞানের জনক কে? কে সবার আগে আজকে আমাদের উত্তর দেয়? আমাদের অলরেডি লাইভে অনেকজন চলে আসছে, সবাইকে একটু মেনশন করো বন্ধুদেরকে। প্রাণীবিজ্ঞানের জনক কে? দেখো এখানে কিন্তু চারটা অপশন দেওয়া রয়েছে। আমাদের দাদা এরিস্টটল, তারপর দেখো থিওফ্রাস্টাস, ক্যারোলাস লিনিয়াস এবং মেন্ডেল। ওকে, খেয়াল করে দেখি প্রাণীবিজ্ঞানের জনক কে। ওকে, এদিকে আবিদ যেন কি যেন লিখছে আর কি, দেখি আবিদ কি লেখে। সবার আগে উত্তর দিয়েছে তাহেরা জান্নাত। তাহেরা জান্নাত উত্তর দিয়েছে হচ্ছে একের এ। আচ্ছা, তোমাদের যদি কষ্ট হয় বা ইয়ে হয়, তোমরা যে কোনো মুহূর্তে কিন্তু যেতে পারো এখান থেকে, কোনো সমস্যা নেই আর কি এটাতে। ওকে, তারপরে দেখি আরাফাত লিখেছে একের কো, আসাদুল লিখেছে একের কো, ইতিকথা একের কো। আচ্ছা ওকে, নিরুপমা নিরু রেখেছে একের কো। হ্যাঁ, রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের মূলত একের ক, তাই না? তোমরা অনেকে উত্তর দিয়েছো প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। প্রাণীবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। আবিদ, তুমি এর সাথে কি কি বলতে চাও? আবিদ ভাই, আমি তিনটা ওয়ার্ড লিখছি, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, শ্রেণীবিন্যাস বিদ্যা এবং দ্বিপদ নামকরণ, আর হচ্ছে জিন তত্ত্ব। আচ্ছা, তুমি কেন লিখলাম? লিখলা কেন আর কি এটা? অবশ্যই আমরা হচ্ছে কোশ্চেনটা পড়তেছি কি প্রাণীবিজ্ঞানের জনককে, এখান থেকে একটা কোশ্চেন শিখতেছি। কয়টা? একটা। তো এখান থেকে যে অপশন আছে কয়টা? চারটা। এই চারটা অপশন থেকে আরো চারটা কোশ্চেন শিখবো, ঠিক আছে? সেই জন্য আমি আর কি ব্যাখ্যাটা পাশে, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা থাকবে পাশে লিখে রাখছি। আমাদের অ্যারিস্টটল ছিল প্রাণীবিজ্ঞানের জনক, যদি থিওফ্রাস্টাস বলে উদ্ভিদ বিজ্ঞান, ঠিক আছে? যদি ক্যারোলাস লিনিয়াস বলে তখন শ্রেণীবিন্যাস বিদ্যা প্লাস কি বলতো দ্বিপদ নামকরণ, ঠিক আছে? দ্বিপদ নামকরণের সাথে পড়বা ত্রিপদ নামকরণ জনক কে ছিল? তাহলে ত্রিপদ নামকরণ জনক ছিল কিন্তু আমাদের অবশ্যই বিজ্ঞানী স্লেজেল, ঠিক আছে? আর মেন্ডেল তো আমরা অবশ্যই জানি জিনতত্ত্বের জনক। আমরা একটা কোশ্চেনের সাথে কয়টা কোশ্চেন শিখলাম? চারটা, ঠিক আছে? তো প্রত্যেকটা কোশ্চেন আমাদের সেম একইভাবেই হচ্ছে আমাদের সলভ করব। আমরা একটা কোশ্চেন থেকে আরো তিনটা চারটা কোশ্চেন ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে দেখো এক নজরে দেখো, প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, চলে থিওফ্রাস্টাস, উনি ছিলেন উদ্ভিদ বিজ্ঞানের জনক। এরপরে দেখো আমাদের ছিল ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা কাজ করেছেন। একটা কাজ করেছেন শ্রেণীবিদ্যার, উনি জনক হিসেবে কাজ করেছেন এবং দ্বিপদ নামকরণের। আর ত্রিপদ নামকরণে ছিল বিজ্ঞানী কে বলে ফেলা আর কি, আমাদের বিজ্ঞানী সিজেল, উনি ছিল মূলত ত্রিপদ নামকরণের ক্ষেত্রে। আর মেন্ডেল আমাদের জেনেটিক্স বা জিন তত্ত্বের জনক বলা হয় আর কি। আই হোপ তোমরা সবাই রাইট অ্যান্সার দিয়েছো আর কি, নিরুপমা নিরু রাইট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। এরপরে দিকে আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নের দিকে। রাইট অ্যান্সার এইটা। 2 নম্বর প্রশ্ন দেখি, সেল এবং টিস্যু গ্রেড অর্গানাইজেশন কোনটা? আমরা জানি সেল এবং টিস্যু গ্রেড অর্গানাইজেশন বলতে আমরা বুঝি কোষ ও টিস্যু মাত্রার। কোষ ও টিস্যু মাত্রা। দেখি উত্তরটা কে দেয়, 2 এর উত্তরটা কে দেয়? সাজিন, বায়োলজি পড়ি দৈনিক, আমরা শাকিল ভাইয়ের সৈনিক। আচ্ছা সাজিন, তুই তো এটা ঢপ মারলি, তুই না অন্য একজনের সৈনিক ভাই? আমি নাম বলবো না, নাম বলে তুই এবার কষ্ট পাবি। হ্যাঁ, তুই না অন্যজনের, তুই অনেক বড় একজন ফ্যান। কবে থেকে এটা হইল? ভেরি গুড। ইতিকথা উত্তর দিয়েছে 2 এর খ, পূজা উত্তর দিয়েছে 2 এর খ, আরমান মুন্না 2 এর খ, নুসরাত নীলা কেবল দেখছে আর কি, প্রণব দাস উত্তর দিয়েছে 2 এর ক। আচ্ছা ভেরি গুড, অনেকে উত্তর দিচ্ছে আর কি। কোকিল ইব্রাহিম, ও সরি ইব্রাহিম খলিল, দুষ্টু কোকিল হয়ে গেল তো ভাই, সরি ইব্রাহিম খলিল উত্তর দিয়েছে 2 এর খ। এরপরে হোসাইন, নিরুপমা নিরু 2 এর খ। রাইট অ্যান্সার অবশ্যই আমাদের দেখো সেল এবং টিস্যু মাত্রা। এখানে মূলত 4টা জিনিসের কথা বলা রয়েছে। দেখো ওইখানে অলরেডি কিন্তু আবিদ লিখে ফেলেছে, একটা ছিল কোষ, একটা টিস্যু, একটা অঙ্গ আর একটা তন্ত্র। তাহলে দেখো সংগঠন মাত্রা অনুসারে 4টা ভাগে ভাগ করা হয়েছে। কোষ মাত্রার, কোষ এবং টিস্যু মাত্রার, টিস্যু এবং অঙ্গ মাত্রার, অঙ্গ এবং তন্ত্র মাত্রার। আমি আমাদের প্রধান পর্ব যেন কয়টা? আমাদের প্রধান পর্ব হচ্ছে 9টা। মোট 33টা। প্রধান পর্ব হচ্ছে 9টা, নন মেজর হচ্ছে 8টা। আচ্ছা জি হোক, নন মেজর না, মেজরটা হচ্ছে আমাদের 9টা আর কি। এখানে আবার 2টা ভাগে ভাগ করেছে, এটা হচ্ছে কর্ডাটা, এটা হচ্ছে নন কর্ডাটা, ঠিক আছে? নন কর্ডাটা কয়টা? 8টা, কর্ডাটা হচ্ছে 1টা। তো এই যে সিরিয়ালটা, আমাদের সিরিয়ালটা কি ছিল? আমি ক্লাসে অবশ্যই পড়াইছিলাম, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, তারপর হচ্ছে মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। বলছিলাম এই লাইনটা যদি তুমি মুখস্থ করতে পারো 5টা টপিক পড়া হয়ে যাবে, ঠিক আছে? আমি কিন্তু সেই আলোকে এই লাইনটা লিখছি, ঠিক আছে? দেখো কোষীয় মাত্রার গঠন যদি বলে অবশ্যই 1 হবে। কেন? তুমি বোটানিতে পড়ে এসছো, কোষ সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন অধ্যায়? প্রথম অধ্যায়, ঠিক আছে? মনে রাখবা, প্রথম অধ্যায় দিয়ে কোষ মনে রাখবা, ঠিক আছে? তার মানে কোষীয় মাত্রার উদাহরণ হবে পরিফেরা, অবশ্যই পরিফেরা। তাহলে কোষীয় মাত্রার হবে পরিফেরা। এটা হচ্ছে আমাদের কোষীয় মাত্রা। যদি বলে কোষ এবং টিস্যু, কোষ টিস্যুর মাঝে দিবা অল টাইম 2 নাম্বার, তার মানে নিডারিয়া। তার মানে টিস্যু এবং অঙ্গ বলে অবশ্যই দিব 3।
তাহলে টিস্যু এবং অঙ্গ, তাহলে যদি এখানে অঙ্গ যায়, হ্যাঁ অঙ্গ যা মানে হচ্ছে আমাদের প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটিহেলমিনথেস তিনটা কমপ্লিট, তাহলে বাকি থাকে কি তন্ত্র। অঙ্গ এবং তন্ত্র মাত্রা যদি বলে তাহলে অবশ্যই অ্যানসার হবে 4 থেকে বাদ বাকি যত পর্ব আছে সবগুলাই হচ্ছে আমাদের কি অঙ্গতন্ত্র মাত্রার গঠন। ঠিক আছে, আমরা অবশ্যই দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা অ্যানালাইসিস করবো এভাবে। ঠিক আছে, খেয়াল রাখবা আমাদের কিন্তু সামনে আরো দারুণ দারুণ এমসিকিউ আসতেছে, আমরা এমসিকিউর মাধ্যমে আজকে পড়াটা ক্লিয়ার করবো। রাইট অ্যান্সার নিডারিয়া, ভেরি গুড। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? নিডারিয়া। চলো এরপরের দিকে চলে যাই। নিচের কোনটি মুক্তজীবী? খুবই চমৎকার একটা প্রশ্ন। মুক্তজীবী মানে ফ্রি কারা কারা আর কি, বল কোনটা মুক্তজীবী হো, তুই বল। ভেরি গুড। আমাদের এখানে আমাদের লাইভ স্টুডেন্ট এখানে ক্লাস করছে আর কি, একদম এসে সে উত্তর দিয়ে দিচ্ছে একটা, তোমরা শুনতে পাইছো কিনা আমরা জানি না। তাহলে দেখো কবুতর, যকৃৎ কৃমি, শৈবাল ও হাইড্রা এবং সবগুলো। তিনের উত্তর দিয়েছে আরমান মুন্না ক, আরফাত উত্তর দিয়েছে ক, এরপরে আর কি উত্তর দিচ্ছে রে ভাই? আরমান মুন্না ক, সব একটু কমেন্টসে জানাও। প্রণব দাস উত্তর দিয়েছে ক, আর কে কে? প্রণব দাস ক, আচ্ছা আমাদের শেয়ার এত কম হচ্ছে কেন? তোমরা সবাই একটু শেয়ারটা করো না, একটু 10টা শেয়ারটা একটু বানায় দাও। মানে এত তোমরা মানে একটু গ্রেটফুল থাকো, এত ট্রাই করছি আর কি আমরা তোমাদের জন্য। তিনের ক, হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে আমাদের তিনের ক মানে কবুতর। কিন্তু এর পাশাপাশি আবিদ আমাদের আরো কিছু লিখেছে দেখো, পরজীবী, মিথজীবী, সহজীবী। আবিদ প্যারাসাইট মানে কি জানো আবিদ? পরজীবী ভাই, আমাদের দেহের উপর অনেক সময় ভর করে, কৃমি। তার মানে প্যারাসাইট হচ্ছে সেই সকল প্রাণী যারা প্রাণী না, হতে পারে সেটা জীবাণু, হতে পারে সেটা প্রোটিস্ট্যান্ট, হতে পারে সেটা মাইক্রোঅর্গানিজম, তাহলে যারা কিনা আমাদের দেহের ক্ষতি করে, তাহলে যারা আমাদের দেহের ক্ষতি করে তারা হচ্ছে পরজীবী। ওকে, যাদেরকে আমরা বলি প্যারাসাইট। এর মধ্যে দেখো লেখা রয়েছে মিথজীবী এবং সহজীবী। এর মধ্যে তোমাদের একটা চমৎকার একটা কথা বলি, তোমরা একটা ওয়ার্ড জানো এন্ডোসিম্বায়ন্ট বা সিম্বায়োসিস, এবং আরেকটা হচ্ছে কমেন্সাল। কমেন বা কমন, এটাকে আমরা উচ্চারণ করি কমেন্সাল বা হয় একটা কমন। কমন বলতে কি বোঝাচ্ছে বলো তো? সমান সমান, মানে দুইটার মাঝখানে অবস্থা। তাহলে খেয়াল করো, প্যারাসাইট মানে পরজীবী যেটা ক্ষতি করে, ভুল হয় মিথজীবী আর সহজীবীর মধ্যে। দেখো মিথজীবী কোনটা আমি জানো? অবশ্যই জানি ভাই। বলতে কি পারবা? আমি অবশ্যই একটু বুঝাই দাও তো আমাদেরকে মিথজীবী। মিথজীবী হচ্ছে একে অপরের উপকার করে। ও আচ্ছা, মানে একে অপরকে যদি তারা উপকার করে তাহলে তারা হচ্ছে মিথজীবী। অবশ্যই। তাহলে সহজীবী কোনটা? সহজীবী হচ্ছে একে অপরের উপকার করতে না পারলেও কেউ উপকার করবে না। আচ্ছা রাইট রাইট। তাহলে দেখো আমাদের এখানে কয়েকটা জিনিস আমরা দেখছি। একটা পরজীবী ক্ষতি করে, পরজীবী কি করে? ক্ষতি করে, তাই না? একজনের ক্ষতি করে পরজীবী। ওকে, মিথজীবী কি করে? ক্ষতি করে না, উপকার করে। মিথজীবী কি করে? উপকার করে। না, উপকার করতে না পারলেও ক্ষতি করে না। আর সহজীবী যেটা, সহজীবী যেটা ও সমান সমান, ও ভাই উপকারও করবে না অপকারও করবে না। ক্লিয়ার এতটুকু জিনিস? তাহলে দেখো কবুতর এটা ফ্রি লিভিং, যকৃৎ কৃমি আমাদের ক্ষতি করে, তাহলে এটা হবে কিন্তু প্যারাসাইট। এটা হবে কোনটা? প্যারাসাইট বা পরজীবী। শৈবাল এবং হাইড্রা, শৈবাল এবং হাইড্রা এরা খেয়াল করে দেখো, এরা কিন্তু একে অপরকে কিন্তু সহায়তা করে। এরা একে অপরকে কি করে? সহায়তা করে। সহায়তা যদি করে তখন তাদের নাম হয়ে যাবে কি বলতো? মিথজীবী, মিথজীবী বা সিমবায়ন্ট, সিমবায়ন্ট। ওকে, আমাদের কি এটা মনে থাকবে? ভেরি গুড। এই জায়গায় পূজা লিখেছে উপকার করে মিথজীবী। উপকার করে কে? মিথজীবী। রাইট অ্যান্সার। ওকে, পূজা রাইট অ্যান্সার দিচ্ছে। এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি কবুতর। এরপরে দেখি নিচের কোনটিতে দ্বিপার্শ্ব ক্লিভেজ দেখা যায়। এখন কথা হচ্ছে ক্লিভেজ বলতে কি জিনিস? ক্লিভেজ বলতে আমরা বুঝি বিভাজন। ক্লিভেজ বলতে আমরা কি জানি? বিভাজন। আচ্ছা আপনি বলো তো, ক্লিভেজের ফলে যে প্রত্যেকটা কোষ তৈরি হয় তার যেন নাম কি? ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার, তাই না? আচ্ছা ভেরি গুড, ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার। আচ্ছা, আমরা ব্লাস্টোমিয়ারও পেয়ে গেলাম। তাহলে চলো দ্বিপার্শ্ব ক্লিভেজ। আমাদের ক্লিভেজ ছিল তিনটা আমাদের রাজমুল স্যার বই অনুসারে। একটা ছিল অরিও, মানে এরকম গোল। একটা ছিল দ্বিপার্শ্ব, এভাবে দুই ভাগে ভাগ হবে। আর একটা ছিল পেঁচানো, সর্পিলাকার, সাপের মতো আর কি। তাহলে অরিওর যেটা দেখে আগে দ্বিপার্শ্ব কে উত্তর দেয় সেটা দিই। 4-এর খ। জান্নাত উত্তর দিচ্ছে, মুন্না উত্তর দিচ্ছে, প্রণব দাস, নিরুপমা দাস, স্বপ্না, তারপর প্রিয়ন্তী
সাহা। ওকে, রাইট অ্যান্সার দিচ্ছে তোমরা দ্বিপার্শ্ব প্রতিসম মানে কর্ডাটা। অবশ্যই রাইট অ্যান্সার কর্ডাটা, মানে মানুষ, গরু, ছাগল, কর্ডেরদের মধ্যে যারা পড়ে তারা সবাই কিন্তু এটার মধ্যে পড়ে। কিন্তু এর পাশাপাশি আমাদের তো আরো কিছু জানতে হবে, তাই না? আমি আর্থ্রোপোডা কাদের মধ্যে পড়বে, কোন কেবেজের মধ্যে? আর্থ্রোপোডা হচ্ছে অরিও, দ্বিপার্শ্ব অরিও। অবশ্যই অরিও, তবে এটা মনে রাখার একটা টেকনিক আছে। তাই অবশ্যই, ওদেরকে বলো। আমরা হচ্ছে ফার্স্ট যখন স্বরবর্ণ শিখি, প্রথম শিখি হচ্ছে অ, তারপরে শিখি হচ্ছে স্বরে আ, তাই না? এই অতে হচ্ছে আমি অরিও বলতে পারি, আতে বলতে পারি আর্থ্রোপোডা। ওয়াও, জোস্ত ব্যাপারটা। কিন্তু এখানে একটা ঘোলানো যায়, সেটা হচ্ছে কি অ্যানিলিডা ঘোলা যায়। তাই এই জন্য আমি বলতেছি কেন, কারণ অ্যানিলিডা হচ্ছে দেখেন এখানে একটা পেঁচানো আছে। অ্যানিলিডা, হ্যাঁ পেঁচানো। এই যে সাপের মতো আপনি আঁকাইছেন, দেখেন এটার সাথে এটা আমি তুলনা করতে পারি না? বাহ, খুবই ভালো। তো এইভাবে তো আমি চিন্তা করিনি। বুঝতে পারছেন? এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। আমরা চেষ্টা করব প্রত্যেকটা এমসিকিউ ওই যে প্রশ্ন থেকে সলভ করা। এবং আমাদের এই যে আমরা যে কনভারসেশনটা এটা করছি আর কি, বা তোমাদের কাছে মনে হচ্ছে যে আমরা মানে আমাদের এই কনভারসেশনটা তোমাদের কেমন লাগে বলো? মানে এই যে আবিদ তুমি জানো কিনা বা আমি জানি কিনা, আমাদের কিন্তু সবকিছু প্র্যাকটিস করে, আমাদের কিন্তু সবকিছু জেনে আমাদের কিন্তু আরো আমি করাটা মনে রাখতে পারি। আমরা চেষ্টা করি যে তোমাদের সাথে গল্পের ছলে না জিনিসটাকে মাথায় পুশ করে দেওয়ার জন্য। ভাই আমি কিন্তু করাটা মনে রাখতে পারি। তাই যেমনটা হচ্ছে পড়লাম অর পরে আ হয়, বির পরে ভাইয়া কি কি হয়? সি। তাহলে আমরা জানি দ্বিপার্শ্বীয় মানে কি বাইল্যাটারাল, বাইল্যাটারাল মানে দ্বিপার্শ্বীয়, সিতে কর্ডাটা হয়ে গেল। তাহলে দেখো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হবে আমাদের কি উদাহরণ? অরিও। আর্থ্রোপোডা হবে কোনটা? অরিও। কর্ডাটা কি তোমরা জানো? দ্বিপার্শ্বীয়। অ্যানেলিডা কি? দেখো এ আছে না, এই জোফালা, জোফালা সাপের মতো, মানে এটা হচ্ছে পেঁচানো বা সুরপিলাকার। আর মলাস্কা, মলাস্কাও কি শামুক, দেখবে যে এরকম এরকম করে ভাগ করে থাকে, তাই না, পাঁচের মতো পেঁচানো। তখন এটাও হবে আর কি আমাদের সুরপিলাকার। তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের কোনটা? কর্ডাটা। দেখি উত্তরটা কে দিয়েছে, কর্ডার রাইট অ্যান্সার। ভেরি গুড। পাঁচের চমৎকার ভাইয়া মঞ্জুরুল, থ্যাংক ইউ, খুব ভালো লাগে, দারুণ লাগে স্যার, থ্যাংক ইউ। আবিদ ভাইয়াকে অনেক ভালো টিপস দিয়ে পড়াই। হ্যাঁ, তোমাদের আবিদ ভাই অনেক টিপস দেয়, একদম ঠিক। আমি এরকম টিপস দিতে পারি না আর কি তোমাদেরকে, আমি শুধু বেসিক পড়াই। আর তোমার আবিদ ভাই আর মুবিন ভাই তারা তো ট্রিক্সের রাজা, তারা ট্রিক্সের রাজা। ওকে, চলো দেখি। অঙ্গ প্রত্যঙ্গ, এখানে একটু বানান ভুল গেছে। অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোন ভ্রূণস্তর থেকে? অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোন ভ্রূণস্তর থেকে? এবং এখানে কিন্তু লেখা থাকে, এটাকে বলা হয় অর্গানোজেনেসিস। অর্গানো, GENESIS। অর্গানোজেনেসিস মানে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি। কারণ অর্গানো মানে হচ্ছে অঙ্গ, অর্গান মানে হচ্ছে অঙ্গ, আর জেনেসিস মানে হচ্ছে তৈরি। জেনেসিস মানে কি বাবা বলো তো? তৈরি। তাহলে আর সিস মানে হচ্ছে, মানে ওই যে জেন মানে হচ্ছে তৈরি, আর সিস মানে হচ্ছে ভাই আপনি ব্যাখ্যা করার আগে ওর অ্যানসার করতেছে কিভাবে? হাই হাই, আমার স্টুডেন্ট যে, ওই জন্য। পাঁচের ডি মঞ্জুরুল উত্তর দিয়েছে, আরাফাত উত্তর দিয়েছে, শ্রীমিতা উত্তর দিয়েছে, স্বপ্ন উত্তর দিয়েছে, নিরুপমা নিরু, আরমান মুন্না। পাঁচের ঘ। এখান থেকে আমি একটু ব্যাখ্যা করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা আরো তথ্য শিখতে পারি। কি কি আবিদ? সেটা হচ্ছে দেখেন এখানে আমরা লিখছি কিন্তু এক স্তরী এবং ভ্রূণ স্তর, এই দুইটাকে আমরা এক ধরি। এবং দ্বিস্তরী মানে হচ্ছে দ্বি বলছে মানে হচ্ছে অল টাইম দুই, আর ত্রিস্তরী মানে হচ্ছে আমার তিন থেকে, এবং বাদ বাকি মানে হচ্ছে দ্বি বলছে না, তুমি ক্লাস না, সেটা হচ্ছে বলছে এখানে পেনটা দেন, ওই পেনটা। সেটা বলছে হচ্ছে আমাদের, দেখো এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে একস্তরী এবং ভ্রূণ স্তরবিহীন। এটাকে আমরা মেইনলি কিভাবে বুঝবো যে কোন পর্বটা আমাদের একস্তরী বা দ্বিস্তরী? ঠিক আছে, দেখো এই যে একস্তরী, যেহেতু একস্তরী বলছে অল টাইম দিবা হচ্ছে দুই, যেহেতু বলছে ত্রিস্তরী দিবা 3 থেকে 9 নাম্বার পর্ব পর্যন্ত। ঠিক আছে, এবার আসলে কি তোমাদের সাউন্ডটা ভালো হবে? আমাদের যে সাউন্ডে প্লাগিং এ একটু ঝামেলা ছিল, এজন্য বেশি। যাই হোক, এখন দেখো এখানে এক দিলাম, মানে এটা হচ্ছে কোনটি পরীক্ষাতে খুবই কোশ্চেন আসে, সেটা হচ্ছে দ্বিস্তরী বলা হয়। ঠিক আছে, অপশনে দেয় হাইড্রা মানে কি নিডারিয়া পর্বে। ঠিক আছে, যদি নিডারিয়া পর্ব বলে অবশ্যই দ্বিস্তরী। প্লাটিহেলমিনথেস থেকে কর্ডার পর্যন্ত আমাদের কি ত্রিস্তরী। আর এক নম্বরে কি দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের একস্তরী বা ভ্রূণ স্তরবিহীন, যেটা সেটা হচ্ছে আমাদের কি বলতো, সেটা হচ্ছে পরিফেরা। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেন দেখো অ্যান্সারটা দেখি, সেটা হচ্ছে আমাদের ত্রিস্তরী বলছে। আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, সেটা নেক্সট কোশ্চেন আমাদের বলছে হচ্ছে যে কোনটিতে অরীয় প্রতিসাম্য দেখা যায় না। ঠিক আছে, কোনটিতে অরীয় প্রতিসাম্য দেখা যায় না। কোশ্চেন দেখবা কি বলছে, যে কোনটিতে অরীয় প্রতিসাম্য দেখা যায় না। ঠিক আছে, আমরা জানি কিন্তু প্রতিসাম্য 5 প্রকার, মেইনলি বলা হয়েছে আলিম স্যারের বইতে। 5 প্রকার কি কি আমরা জানি হচ্ছে গলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বি-অরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং কি অপ্রতিসাম্য। ঠিক আছে, এইখান থেকে কিন্তু এমসিকিউ মাস্ট আসবে, এখান থেকে এমসিকিউ মাস্ট আসবে এই উদাহরণ থেকে।
অরিও, অরিও মানে বুঝবা যে এটা ব্যাসার্ধ বরাবর, মানে এরকম গোল থাকে আর কি এটা। ওকে, এটা হচ্ছে অরিও। আমাদের প্রতিসাম্য দেখা যায়। দেখো কোনটাতে অরিও প্রতিসাম্য দেখা যায় না, প্রশ্ন কিন্তু ভালো করে আগে পড়তে হবে, বুঝতে পারছো? কারণ মেডিকেলে প্রশ্ন আসে সহজ, কিন্তু দেখবে প্রশ্নের মধ্যে প্যাচ থাকে, কোনটাতে যায় কোনটাতে যায় না। দেখি অরিও প্রতিসাম্য দেখা যায় না কোনটাতে, হাইড্রা, জেলিফিশ, কোরাল। কোরাল বলতে কিন্তু আমাদের সামুদ্রিক প্রবালকে বোঝানো হয়েছে। কোনটাকে বোঝানো হয়েছে? সামুদ্রিক প্রবালকে বোঝানো হয়েছে। ওকে, যেটা কিনা আবার নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। আর হচ্ছে টিনোফোরা। দেখি আমাদের কি উত্তর দেয়। 6 ঘ। আরে বাহ, আমাদের মুন্না মানেই জোস। এস এম মিতা, আচ্ছা সাবিরা ইয়াসমিন। আচ্ছা তোমরা যারা যারা আমাদের রেগুলার ক্লাস করো, আমার মনে হয় যে তোমরা জানো যে আমাদের সাইকেল 2 শুরু হচ্ছে। সাইকেল 2 কিন্তু আমাদের এই যে দেখো আমরা যেভাবে ক্লাস নিচ্ছি এভাবে কিন্তু প্রত্যেকটা দিন আমাদের আর ফ্রি ক্লাস নেওয়া সম্ভব হবে না। তোমরা সাইকেল 2-তে আমাদের ক্লাস হবে কিন্তু জুমের মাধ্যমে, তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু কথা বলতে পারবা। আর সাইকেল 2 এর কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা। সো চাইলে কিন্তু তুমি সহজে এনরোল করে ফেলতে পারো খুবই দ্রুত, আর তো বেশি দিন টাইম নেই আর কি আমাদের, তাই না? আরমান মুন্না, তারপরে মামা উত্তর দিয়েছে 6D, স্বপ্ন উত্তর দিয়েছে 6D। ওকে ঠিক আছে, রাইট অ্যান্সার আমাদের কোনটা দেখে নিই। রাইট অ্যান্সার হবে টিনোফোরা। ভেরি গুড, কারণ হাইড্রা আমাদের এটা হচ্ছে কি অরিও প্রতিসাম্য, জেলিফিশ অরিও প্রতিসাম্য, কোরাল এটাও কি আমাদের অরিও প্রতিসাম্য। অর্থাৎ এই তিনটাই হচ্ছে আমাদের অরিও। ক্লিয়ার এতটুকু জিনিস এইটা? দেখো টিনোফেরা কি বলছে, টিনোফেরা, টিনোফেরাটা হচ্ছে আমাদের দ্বি অরিওর অন্তর্ভুক্ত। ঠিক আছে, দেখো বলছে দ্বি অরিও, আমার তো এখানে বলছে হচ্ছে অরিওর কথা। কি বলছে? দ্বি অরিও। ভাই দ্বি মানে মনে রাখবা 2, ঠিক আছে, এর সাথে পড়বা 2টা সি। এখন ভাই 2টা সি দিয়ে আমি কি পড়বো বলো তো? সিতে হচ্ছে টিনোফেরা আর সিতে হচ্ছে সিওপ্লানা। এই 2টা উদাহরণ কিন্তু তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখবা সিসি। সিসি কোথায় পড়বা? দ্বি অরিও। ঠিক আছে, অরিও তোমার ভালো লাগতেছে না, মনে রাখবা হচ্ছে সিসি। বলবে সিসি অরিও কি? টিনোফেরা, সিওপ্লানা। ঠিক আছে, যদি অপ্রতিসাম্য বলে অবশ্যই পড়বা কি? অ্যামিবা, স্পঞ্জ, আপেল শামুক। অ্যামিবা, স্পঞ্জ, আপেল শামুক। যদি বলে দ্বিপার্শ্বীয় কারা, আমি অবশ্যই বলছিলাম দ্বিপার্শ্বীয় মানুষ অন্তর্ভুক্ত। ওর সাথে কি পড়বা? প্রজাপতি এবং ব্যাঙ। ঠিক আছে, প্রজাপতি এবং ব্যাঙ। দেখো আমাদের সব পড়া হয়ে গেছিল। তোমরা বলতে পারবা যে গোলীয় প্রতিসাম্য কারা? অবশ্যই একটা উচ্চারণ শিখাইছিলাম ভাই ক্লাসে, মনে আছে কি আপনার? ও। ঠিক আছে, ও। এখন এই ও দিয়ে কি পড়বা? ও দিয়ে পাইলেই ও পাবা মানেই হচ্ছে গোলীয়। ঠিক আছে, হেলিও জোয়ারে হেলিও পড়বা, রেডিও লারিয়ারে কি পড়বা? রেডিও। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আছে উদাহরণটা, হেলিও জোয়ার, রেডিও লোয়া, আর হচ্ছে আমাদের ওয়েট করো, তিনটা ছিল না ও দিয়ে? হ্যাঁ হ্যাঁ, হেলিও জোয়া, রেডিও লারিয়া। আর একটা মনে আসতেছে না রে, কেন যে আচ্ছা থাক, যদি মনে না আসে তো ভুলে গেছি গা। তারপরে ট্রাই করে দেখি। তুমি ওদেরকে পড়াও এটাতে। হ্যাঁ তুমি ওদেরকে পড়াও, আমি দেখি মনে করতে পারি কিনা। তোমাদের মনে আছে একটু বলো তো? আচ্ছা বলো তো, হেলিওজো আর রেডিও লারিয়ার সাথে কি হবে? ভলভক্স। ভলভক্সে বলবা ভলভো। ঠিক আছে, ভলভক্স। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন আমাদের এটা অ্যানসার ছিল যে টিনোফোরা। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কোনটি অপ্রতিসাম্য নয়? একটু আগে বলছি এই কোশ্চেনটা আমি ব্যাখ্যা যাব না। কোনটি অপ্রতিসাম্য নয়? কোনটি অপ্রতিসাম্য? অপ্রতিসাম্য নিজের কোনটি অপ্রতিসাম্য, তার মানে কোনো ভাগে তাকে আমরা ভাগ করতে পারবো না। দেখি ইলিশ, তারা মাছ, হাইড্রা নাকি অ্যামিবা? ইলিশ মাছ, ইলিশ কি? মাছ। মাছ তো দ্বিপার্শ্ব মানে কর্ডাটা, মানে এটা উত্তর হবে না। তারা মাছ 5, যে তারা মাছটা দাও। পঞ্চরীয় প্রতিসম ভাই, পঞ্চরীয় প্রতিসম 5। ওকে, তারা মাছ। এরপরে দেখো হাইড্রা, অ্যামিবা, এই দুটার মধ্যে তোমরা বলতে পারে। একটু আগে তো হাইড্রা পড়লো। ওকে, কারণ হাইড্রাতে আমরা একটু আগে তোমাদেরকে কি পড়াই ফেলছি? অরিও। তাহলে রাইট অ্যান্সার হবে কি? বা অ্যামিবা। অ্যামিবাটা দেখবা আমাদের এরকম। ওকে, ঠিক আছে, এরকম। তো এর তুমি ভাগ করতে পারো, সমান ভাগে পারবা না। ঠিক আছে, অ্যানসারটা অপ্রতিসাম্য। অ্যামিবার সাথে পড়ে নিবা স্পঞ্জ, আপেল শামুক, স্পঞ্জ, আপেল শামুক। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেন যাই, দেখি। অ্যানসারটা হচ্ছে অ্যামিবা ছিল। নেক্সট কোশ্চেনটা দেখি, সমখণ্ডকায়ন বিশিষ্ট। এই খণ্ডকায়নটাকে বলা হচ্ছে সেগমেন্টেশন। সেগমেন্টেশন। ওকে, আরেকটা কথা হবে তো, অনেক ক্ষেত্রে আসে অঞ্চলায়ন। কি বলা হয়েছে? অঞ্চলায়ন, ট্যাগমাটাইজেশন। অঞ্চলায়ন। এই অঞ্চলায়নকে আমরা বলি ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন। ওকে, তাহলে আমাদের খেয়াল করি, ট্যাগমাটাইজেশন বলতে অঞ্চলায়ন। আর অঞ্চলায়নটা মূলত কাদের থাকে? আর্থ্রোপোডাদের। কাদের থাকে? আর্থ্রোপোডাদের থাকে অঞ্চলায়ন। আচ্ছা, মানুষদেরকে অঞ্চলায়ন থাকতে পারে না বিদ? থাকতে পারে ভাই, অবশ্যই 100% মানুষদের অঞ্চলায়ন থাকবে। কেন অঞ্চলায়ন?
মাথা মানে মস্তিষ্ক টোটাল একটা চিন্তা অঞ্চল। করলে যদি হচ্ছে একটু ডিভাইডেড করা হয়, ওয়েট, টোটাল একটা অঞ্চল, ধর বা বুকের কথা টোটাল একটা অঞ্চল, পা টোটাল একটা অঞ্চল, মানে মানুষের ক্ষেত্রে অঞ্চলায়নও আছে, আর যাদের অঞ্চলায়ন থাকে তাদের আবার খণ্ডকায়নও থাকে। তাহলে সমখণ্ডকায়ন বলতে আমরা বুঝবো, দেখো আরশোলা, আরশোলা তো সমান সবকিছু ভাগ না। সমুদ্র তারা, সমুদ্র তারা হইতেছে না। ঝিনুক, ঝিনুকটাকে তো মানে সমান ভাগে ভাগ করা তো আমাদের অনেক ক্ষেত্রে টাফ হয়ে যাবে আর কি। তাহলে দেখো আমাদের মূলত সমখণ্ডকায়ন থাকে কার ক্ষেত্রে? জোকের ক্ষেত্রে। আর একটা রয়েছে কেঁচো। তাহলে সমখণ্ডকায়ন দুইটার ক্ষেত্রে কার কার? কেঁচো এবং জোক। যদি বলে অসমখণ্ডকায়ন কারা, এক কথা মনে রাখবা পতঙ্গ। এখন পতঙ্গের ভিতরে তোমার আরশোলা থাকতে পারে, ঘাসফড়িং থাকতে পারে, আর্থ্রোপোডা সবাই, আর্থ্রোপোডা সবাই, ঠিক আছে। যদি বলে অপ্রতিসাম্য, অপ্রতিসম না, অসমখণ্ডকায়ন কারা? অসম না, এটা হচ্ছে খণ্ডকায় বিহীন, ঠিক আছে। খণ্ডকায় বিহীন তিনটা উদাহরণ আমাদের বইতে আগে ছিল, এখন ধীরে ধীরে। সেটা হচ্ছে সমুদ্র তারা, আর একটা দেওয়া আছে কি ঝিনুক, এর সাথে এক্সট্রা পড়বা স্পঞ্জ। কি পড়বা? স্পঞ্জ। স্পঞ্জটা আমাদের আজমল স্যারের বইতে নাই, তালিম স্যারের বইতে এবং মাদুদ ম্যামের বইতে পাবা অবশ্যই। সমুদ্র তারা, ঝিনুক এবং স্পঞ্জ, এরা হচ্ছে কারা? আমাদের খণ্ডকায় বিহীন, ঠিক আছে, খণ্ডকায় বিহীন। তাহলে আমাদের সাথে সাথে আরেকবার সবাই একটু উচ্চারণ করতে, কি কি? সমুদ্র তারা, ঝিনুক এবং স্পঞ্জ, এরা হচ্ছে খণ্ডকায়ন বিহীন। এরা হচ্ছে কি বিহীন? খণ্ডকায়ন বিহীন। ভেরি গুড, অ্যাবসলিউট রাইট। ওকে, চলো এরপরটাতে আমরা যাই আর কি, আবির দেখি। ওকে, ভেরি গুড। ভ্রান্ত ছিলাম বাবা, ভ্রান্ত মানে সিউডো, মানে অপ্রকৃত। সিউডো মানে ভ্রান্ত বা অপ্রকৃত। দেখো আমরা জানি সিলম কাকে বলে, খুবই চমৎকার একটা জিনিস, তোমাদের একটু ব্যাখ্যা করে দিই। সিলম মনে রাখতে হবে তিনটা জিনিস দ্বারা। এখানে থাকে দ্বিস্তরী, মূলত ত্রিস্তরী, দ্বিস্তরী বলবো না, ত্রিস্তরী প্রাণী, ভ্রূণীয় মেসোডার্ম স্তর, পেরিটোনিয়াম পর্দা। তিনটা জিনিস লেখো, ত্রিস্তরী, মেসোডার্ম, পেরিটোনিয়াম পর্দা। তাহলে এখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম স্তর থেকে উদ্ভূত কি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরকে বলা হচ্ছে সিলম। কারণ সিল মানে আমরা জানি গহ্বর, সিল মানে কি? গহ্বর। তাহলে যখন আমাদের দেহের কোনো জিনিসের গহ্বর মেসোডার্ম স্তর থেকে উৎপাদন হবে এবং সেই স্তরটা যদি একটা পর্দা দ্বারা আবৃত থাকে, সেই পর্দাটার নামটা কি বলতো? পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকলে তখন তাকে বলা হবে সিলম। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খ নাম্বারের জন্য। এখন সিলম হচ্ছে তিন প্রকার, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। এ মানে না, সিউডো মানে ভ্রান্ত, আর ইউ মানে প্রকৃত বা সত্য। তো ওরা কিন্তু কোশ্চেনটা ভুল করছে, কোশ্চেনটা ওরা কিন্তু এখানে কমেন্টে ভুল করছে, দেখেন উত্তরে। হ্যাঁ, 9 ক প্ল্যাটিয়াল মিনথাস, 9 ক বৈশাখী মিমা। আমাদের কিন্তু আমি ক্লাসে শিখাইছিলাম ভাইয়া, সেটা হচ্ছে কি সিরিয়াল পড়বা 1 থেকে 3 শেষ, ঠিক আছে। অ্যাসিলোমেট বললে 1 থেকে 3, এক্সট্রা কি পড়বা? টিনোফেরা, ঠিক আছে, এক্সট্রা কি পড়বা? টিনোফেরা। সুডো মানে 4, সুডো মানে কত? 4। নেমাটিয়ান বা নেমাটোডা, হ্যাঁ ঠিক আছে, এটা পড়বা নেমাটোডা, ঠিক আছে। এক্সট্রা পড়বা, এর সাথে আছে রোটিফেরা, কাইনরফা, ঠিক আছে, রোটিফেরা, কাইনরফা, দুইটা পড়বা। ইউসিলোমেট যদি বলে সেটা হচ্ছে আমাদের 5 থেকে 9, 5 থেকে 9। তোমরা কেন প্লাটিহেলমিনথিস বললা বলো তো? তাহলে কি ঠিক হয়েছে? হয়নি কিন্তু, বুঝছো। আমরা যদি আমাদের বলে, আমি অবশ্যই বলছি 1 থেকে 3 অ্যাসিলোমেট মানে কি? সিলো 9। যদি আমার হচ্ছে এক্সট্রা কি পড়বো? টিনোফেরা। সুডোসিলোমেটের বেলায় কি পড়বো? এক্সট্রা আমাদের হচ্ছে নেমাটোডা 4 নাম্বার, এক্সট্রা পড়বো রোটিফেরা, কাইনরফা, ঠিক আছে। আর এর সাথে আমরা ইউসিলোমেট যেটা আমাদের 4 থেকে বা 5 থেকে বাদ বাকি যা আছে সব, ঠিক আছে। মানে আমাদের দেখো প্ল্যাটিহেলমিনথাস 1 থেকে 3 এর মধ্যে পড়ে, মানে এটা আমাদের অ্যাসিলোমেট, উত্তর হচ্ছে না। নেমাটোডা, 4 নাম্বার, খেয়াল করো, নেমাটিয়ান বা নেমাটোডা, এটা হচ্ছে আমাদের সিডোর মধ্যে পড়বে। সিডোর মধ্যে একটাই পর্ব পড়বে, সেটা হচ্ছে নেমাটোডা। আর্থ্রোপোডা পর্ব নাম্বার 7, এটা পড়বে ইউসিলোমেটদের মধ্যে, এটা উত্তর না। নিডারিয়া এটা পড়ে 2 নম্বরের মধ্যে, এটা উত্তর না। কারণ নিডারিয়া পড়বে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, এটা পড়বে ইউসিলোমেট, এটা পড়বে অ্যাসিলোমেট, আর নিডারিয়া সরি নেমাটোডা বা নেমাটিয়ান এটা পড়বে সিউডো বা ভ্রান্ত, সিউডো বা ভ্রান্ত। ওকে, আচ্ছা চলো, অ্যানসার কিন্তু নেমাটোডা, ঠিক আছে। যারা ভুল বলছো শিখে নিছো অবশ্যই, সমস্যা নাই, ভুল করছো কোনো ব্যাপার না। দেখো বলছে পৌষ্টিক নালী থাকে না, এই দেখি পৌষ্টিক নালী থাকে না কোনটাতে, দেখি ক্লাসে পড়াইছিলাম, ইন্টারোজোয়া প্যারাজোয়া পড়াইছিলাম, মনে করো। মলাস্কা, আর্থ্রোপোডা, নিডারিয়া, পরিফেরা। পৌষ্টিক নালী বলতে কোনো কথাই থাকে না, বাট একটা কথা থাকে দেখো, সেটা হচ্ছে সিলেন্টেরন। কি টেরন? সিলেন্টেরন।
সিলেন্টেরন। এই সিলেন্টেরনটা এমন একটা গহ্বর, যে গহ্বর দিয়ে সে একই রাস্তাতে খাবার খায় এবং ওই একই রাস্তাতে সে মূলত পরিপাক করে এবং সে শোষণ করে। এবং সিলেন্টেরনটা থাকে মূলত নিডারিয়াদের। কাদের থাকে? নিডারিয়াদের থাকে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার সংবহন তন্ত্র। গ্যাস্ট্রোভাস্কুলার, কেন এটার নাম গ্যাস্ট্রোভাস্কুলার দিল? পরীক্ষাতে আসে। কারণ গ্যাস্ট্রো বলতে হচ্ছে পরিপাক আর ভাস্কুলার বলতে পরিবহন। তাহলে যখন একটা নালী দিয়ে সে পরিপাকও করছে এবং সংবহনও করছে তখন সেটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার। ওকে, আবার একটা কথা বলছিল আবিদ, দেখো প্যারাজোয়া আর এন্টারোজোয়া। পৌষ্টিক নালীকে ভাই মূলত কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়। এই এন্টারো বলতে কি বুঝি? আমাদের বায়োলজিক্যাল ভাষায় এন্টারো বলতে পৌষ্টিক নালী বোঝায়। এন্টারো বলতে কি বোঝায়? পৌষ্টিক নালীকে বোঝায়। তাহলে দেখো পথে প্যারাজোয়া, পথে পরিফেরা, আর এন্টারো মানে আমাদের কি? পৌষ্টিক নালী। আর পৌষ্টিক নালী শুরু হয় কিন্তু 2 নাম্বার থেকে শুরু করে সবার, 2 নাম্বার থেকে শুরু করে মোটামুটি সবার। তাহলে দেখি উত্তরটা দেওয়ার কি আমাদের? উত্তরটা কি? এই যাও না উত্তরে এখনই দেখি 10-এর এ। তারপরে কি? পরিফেরা, নিরু পরিফেরা, সীমা পরিফেরা, প্রিয়ন্তী পরিফেরা, বৈশাখী মিম পরিফেরা, ইতিকথা পরিফেরা, আর কার? বৈশাখী মিম। ওকে, ভেরি গুড, রাইট আনসার পরিফেরা। ওকে, আচ্ছা এরপরের দিকে আমরা একটু চলে যাই। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের বারবিকিউ, উই আর কুকিং আওয়ার বারবিকিউ। এবং বারবিকিউ বই নিয়ে তোমাদের এত এত মানে ইমপ্রেশন বলি, এক্সপ্রেশন বলি, আমরা সত্যি খুবই অ্যাস্টনিস্ট। আসলে কি, বারবিকিউ বইটা আমাদের পাণ্ডুলিপিটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের এখন ফাইনাল চেকিং চলবে আর কি, কারণ বুঝতেই পারছো যে বারবিকিউ বইটা আমরা কিভাবে করতে চাচ্ছি। আশা রাখি তোমার বায়োলজি প্র্যাকটিসের জন্য 5000-এরও বেশি, মূলত 5200 প্রশ্ন, তারও বেশি হবে, শুধুমাত্র বায়োলজির উপরে তুমি প্র্যাকটিসের জন্য পাবা। এবং সেই প্রশ্নগুলো কিন্তু হ্যাঁ অবশ্যই প্রশ্ন কমন, বাট বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মৌলিক প্রশ্ন, যেভাবে আমরা তোমাদের এমসিকিউ করাচ্ছি, এই মৌলিক প্রশ্নগুলো তুমি কিন্তু বারবিকিউ পাবা। এবং বারবিকিউ করা হচ্ছে বোটানির 3টা বইয়ের ক্ষেত্রে, জুলজিরও 3টা বইয়ের ক্ষেত্রে। আবিদ, ওরা তো দেখতে পাইছে ভাই, আমি মেইনলি বোটানিটা আমরা তো জানি অবশ্যই হাসান স্যারের বইটা মূল বই ভিত্তি হিসাবে আমরা কিন্তু পড়াই, তাই না? এখন হাসান স্যারের বইয়ের পাশাপাশি আমাদের পরীক্ষাতে কিন্তু ইনফরমেশন, যেগুলো এক্সট্রা ইনফরমেশন পড়তে হয়, তার জন্য আমরা বোটানির ক্ষেত্রে ফলো করি আলিম স্যার এবং আজিবুস স্যার। ঠিক আছে, দেখো আমাদের এখানে কিন্তু আলিম স্যার, এটা হচ্ছে আলিম স্যার, এটা কিন্তু আমাদের আজিবুস স্যারের বই পাশাপাশি সহায়ক বই হিসেবে রাখা হয়েছে। ঠিক তেমনি আমরা জুলজির ক্ষেত্রে কিন্তু আজমল স্যারকে হচ্ছে মেইন বুক ধরি, পাশাপাশি এক্সট্রা 2টা ইনফরমেশন পড়ার জন্য সেটা কি? আলিম স্যার, আরেকটা কি বলতো? মাজেদা ম্যাম। ঠিক আছে, তো আমাদের বারবিকিউ বইটা কোশ্চেন তুমি এমন কোশ্চেন রাখছি, ওই কোশ্চেন ওই চ্যাপ্টারে সবগুলা সলভ করবা ভাই, তোমার ওই চ্যাপ্টার পড়া শেষ। ঠিক আছে, বারবিকিউ আর কি কি থাকবে? শুধু কি এমসিকিউ থাকবে? ভাই শুধু তো এমসিকিউ রাখি নাই, অবশ্যই ও যখন এমসিকিউ সলভ করবে পাশাপাশি তুমি পেয়ে যাবে বুস্টার রিভিশন। ঠিক আছে, বুস্টার রিভিশন আসলে কি ভাইয়া? দেখো বুস্টার রিভিশন হচ্ছে আমাদের এমন একটা জিনিস, সেটা হচ্ছে তুমি ওই চ্যাপ্টার পড়তেছো ভালো করে, অনেক ইনফরমেশন আছে, তুমি দেখা যাচ্ছে ওই চ্যাপ্টারে নাই, ওই কোশ্চেনগুলোতে নাই, ঠিক আমি ওই সেম লাইনগুলো কিন্তু বুস্টার রিভিশনে রাখছি, অর্থাৎ এক নজরে তুমি সব কিছু পড়তে পারবা। ঠিক আছে, এর পরবর্তীতে বুস্টার রিভিশনের পরে আমাদের পাওয়া হচ্ছে বুস্টার টেস্ট। আসলে বুস্টার টেস্ট জিনিসটা কি? দেখো তোমরা যখন ওই চ্যাপ্টার পড়তেছো, বুস্টার রিভিশন দিচ্ছ, তখন কি হচ্ছে, তোমার অবশ্যই একটা এক্সাম দেওয়া দরকার। ঠিক আছে, কেন এক্সাম দিবা? যে আসলে আমি পড়ে নিজেকে যাচাই করব। কিভাবে যাচাই করব? তার জন্য আমরা রাখছি হচ্ছে বুস্টার টেস্ট। এই বুস্টার টেস্টের মাধ্যমে তুমি ওই বুস্টার টেস্টে কিন্তু ওএমআর শিট পেয়ে যাবা। ওএমআর শিট পাওয়ার পরে নিজে পূরণ করতে পারবা, পূরণ করার পরেই হচ্ছে আবার কিন্তু নিচে অ্যান্সার শিট দেওয়া থাকবে, এবং অ্যান্সার শিটটা কিন্তু উল্টা আকারে দেওয়া থাকবে। কেমন দেখা যাচ্ছে? তুমি এখানে আমাদের 1 নাম্বারের দেখা যাচ্ছে একের ক অ্যান্সার এভাবে দেওয়া নাই। ঠিক আছে, অ্যান্সারটা দেওয়া ঠিক 25 আগে দেওয়া, দেখা যাচ্ছে 25-এর ক অ্যান্সার 25টা আগে দাও, তারপরে 24, এইভাবে যেতে যেতে কিন্তু আমাদের 1 নাম্বার। তুমি বারবিকিউ বইয়ের ফিচারটা তো অবশ্যই তোমরা জানো, আমি অবশ্যই বলে দিলাম। ঠিক আছে, যখন বইটা হাতে পাবা অবশ্যই বুঝতে পারবো যে আসলে বারবিকিউ বইটা আসলে কেমন। ওকে, তো আমরা চলো এখন আমরা বারবিকিউ ছেড়ে আমাদের একটা প্রশ্ন এখানে আসছে যে ওই যে টপ 10 ফলোয়ার্সের কি দিবেন স্যার? আচ্ছা, তোমাদের আমি একটা পোস্ট করেছিলাম, এটা নিয়ে একটা লাইভ করব। তোমাদের টপ 10 ফলোয়ার্স আমাদের পেজে যারা রয়েছে, তোমরা বাংলাদেশের যে প্রান্তে হও না কেন, আমরা খুব দ্রুত তোমাদের হাতে আমরা আমাদের অফিসিয়াল টি শার্টটা পৌঁছায় দেবো। আমাদের টপ 10 যারা ফলোয়ার্স, তাদের জন্য আমাদের গিভঅ্যাওয়ে একটা প্রোগ্রাম শুরু হলো। ইনশাল্লাহ প্রতি মাসে টপ 10 যারা ফলোয়ার থাকবে তাদের জন্য আমাদের টি শার্টগুলো ইনশাল্লাহ তাদের পৌঁছে যাবে আর কি, তাদের ঠিকানায়। সো পেজে বেশি এনগেজমেন্ট বাড়াও, পেজে বেশি কাজ করো, পেজে বেশি কমেন্টস করো, ইনশাল্লাহ শেয়ার দাও। আমাদের বায়োলজি লাভার্স গ্রুপে, যেটা এই গ্রুপে আমরা কিছু মডারেটর নেব আর কি, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর কি। এই জায়গাটাতে আবিদ বা আমাকে বা সৌরভ আইজকে তোমরা দিতে পারো। ওকে, আচ্ছা চলো।
ভেরি গুড। নিরুপমা নিরু প্রতিদিন অনলাইনে ক্লাস করো। চলো 11 নম্বরে কি বলছে, প্রাণীবিন্যাসের সর্বোচ্চ স্তর। এখানে কিন্তু কয়েকটা কাজ থাকে, দেখো একটা হচ্ছে সর্বোচ্চ স্তর এবং আরেকটা হচ্ছে সার্বজনীন স্তর। সার্বজনীন স্তর এইটা নিয়ে কিন্তু খুবই খুবই প্যাচ লাগে। দেখি অনেকেই বলতেছে সর্বোচ্চ স্তর, উত্তর দিয়েছে 11 খ, 11 খ নিরুপমা নিরু, 11 খ জান্নাতুল মা, 11 খ। আচ্ছা আর কি? তাহিরা জান্নাত বলছে 11 এ। 11 এ, এটাই তো চাচ্ছিলাম। এটা হচ্ছে কনফিউশন হয়ে গেছে অলরেডি। এটাই তো চাচ্ছিলাম কোনটা কিংডম আর কোনটা ফাইলাম, বানানটা যদি একটু ভুল আছে আর কি, যে বুঝতে পারছো তাহলে হবে আর কি। তাহলে মনে রাখবা রাইট অ্যান্সার হবে, যদি কখনো সর্বোচ্চ স্তর বলা হয় তখন এটা হবে ফাইলাম। সর্বোচ্চ স্তর হবে ফাইলাম। কিংডম বললে চোখ বন্ধ করে মারবা, সার্বজনীন স্তর। কোন স্তর? কেন সার্বজনীন বলতেছে এটা মনে রাখবো ভাই আসলে কিভাবে বলো। আমরা জানি কিন্তু রাজা মহারাজাদের ভিতরে কিন্তু ওদের বংশগতীয় ভাবেই কিন্তু ওদের থেকেই মানে রাজা হয় আর কি। দেখা যাচ্ছে রাজা মারা গেল, তার ছেলে যে থাকবে যে হচ্ছে আপনার, সেই কিন্তু পরবর্তীতে রাজা হবে। তা আমরা অবশ্যই কিংডম মানে কি, কিং মানে কি ভাই, কিং মানে কি? রাজা। রাজা, কিং মানে রাজা। এই জন্য ওর বংশগতীয় যা আসবে সবাই হবে কি রাজা, ঠিক আছে? এই জন্য মনে রাখবা যদি বলে সার্বজনীন, সার্বজনীন কারা? সার্বজনীন রাজাই হচ্ছে কিংডম, ঠিক আছে? যদি বলে সর্বোচ্চ স্তর, যদি সর্বোচ্চ স্তর, আচ্ছা আমরা হচ্ছে পর্বত শৃঙ্গ পড়ছি না? কোথায় বলো তো? আমাদের সে নেপালের পড়ছি না? নেপাল। ভাই নেপালের জন্য আমাদের কি ছিল? নেপালে যে সর্ববৃহৎ হচ্ছে যেটা মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, মাউন্ট এভারেস্ট। দেখো পর্বত বলছি মানে উপরে, এই পর্বত মনে রাখবা ফাইলাম, ঠিক আছে? পিতে পর্বত, পিতে ফাইলাম, ঠিক আছে? এটা পর্বত হচ্ছে আমাদের কি সর্বোচ্চ স্তর, ঠিক আছে? যদি বলে মূল ভিত্তি বা একক কোনটা, মূল ভিত্তি বা পর্ব একক কোনটা, অবশ্যই কোনটা বলো তো? আমাদের সেপিএস, ঠিক আছে? এটা পড়বা। স্পিসিস। স্পিসিস, স্পিসিস, ঠিক আছে? কিংডম এখানে তিনটা। সার্বজনীন কথা হচ্ছে যদি সর্বোচ্চ বলে তাহলে আমাদের ফাইলাম, সর্বোচ্চ বললে কোনটা? আমি আবারও বলে দিলাম, সর্বোচ্চ ফাইলাম, সার্বজনীন কি কোনটা? আমাদের মূলত কিংডম। ওকে, আর সর্বোচ্চ যদি কথা বলি, সর্বোচ্চ না, মূল ভিত্তি গেল কোথায়? এই যে মূল ভিত্তি। আর মূল ভিত্তি যদি কথা হয় তাহলে হবে স্পিসিস। মূল ভিত্তি কোনটা? স্পিসিস। আশা রাখি তোমাদের অনেক কিছু সলভ হয়ে গিয়েছে, অনেক কিছু। দেখো অ্যান্সার কিন্তু ফাইলাম ছিল। তো নেক্সট কোশ্চেন দেখো, ত্রিপদ নামকরণের জনক কে? আমি যখন ফার্স্ট কোশ্চেনটা পড়াইছিলাম অবশ্যই ত্রিপদের কথা উল্লেখ করছিলাম, ঠিক আছে? তো দেখো এটা ব্যাখ্যাতে যাব না, এটা হচ্ছে অবশ্যই তোমরা জানো লিনিয়াসকে, অ্যারিস্টটলকে, গ্রান্টকে, ঠিক আছে? গ্রান্ট হচ্ছে মেইনলি বলে দিচ্ছি, গ্রান্টটা হচ্ছে আমাদের পরিফেরা পর্বের আবিষ্কারক যে ছিল সে হচ্ছে আমাদের রবার্ট গ্রান্ট, ঠিক আছে? রবার্ট গ্রান্ট হচ্ছে পরিফেরা। অ্যারিস্টটলকে আমরা অবশ্যই পড়ছি, অ্যারিস্টটলকে ভাইয়া অবশ্যই কি বলছিলাম যেন আমরা? প্রাণীবিজ্ঞানের জনক, তাই না? এখন উদ্ভিদ বিজ্ঞানের জনক কিন্তু আমাদের ছিল থিওফ্রাস্টাস। আর আমরা জানি প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান মিলাই কিন্তু আমাদের কি বায়োলজি, কি আমাদের বায়োলজি। এই যে পুরা বায়োলজির জনকই কিন্তু আবার অ্যারিস্টটল, বুঝছো? তাহলে একদিকে হবে বায়োলজি জনককে অ্যারিস্টটল, আবার প্রাণীবিজ্ঞানের জনক এটাওকে অ্যারিস্টটল। বাট উদ্ভিদ বিজ্ঞান যদি স্পেসিফিক ভাবে বলে অবশ্যই থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস। লিনিয়াস অবশ্যই পড়ছি, লিনিয়াস শ্রেণীবিদ্যার, হ্যাঁ ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিদ্যার জনক এবং দ্বিপদ নামকরণের জনক। ওকে চলো দেখি উত্তরটা দেখি আমরা। ত্রিপদ অবশ্যই কোনটা? ওরা অ্যানসার করছে হচ্ছে স্লেজেল, 12 নম্বর ক। হ্যাঁ স্লেজেল। যারা স্লেজেল বলছো অবশ্যই তাদের অ্যানসারটা কারেক্ট হয়েছে। দেখো স্লেজেল, পাখি বিজ্ঞানী আমাদের কি স্লেজেল। নেক্সট কোশ্চেন আমরা দেখি, অস্ট্রিয়া পথে নালিকার মধ্যে দিয়ে পানি স্রোতের মাধ্যমে কোনটি প্রবেশ করে না? আগেই বলছি প্রশ্ন ভালো করে পড়বা, ভালো করে পড়বা। করে না ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং এন্ড হার্ড প্রশ্ন। দেখি এটা কোন বানাগা ক্রোরপতি? এটা হচ্ছে কিন্তু কঠিন কোশ্চেন, ঠিক আছে? কঠিন কোশ্চেন। অস্ট্রিয়া মানে কিন্তু ছিদ্রপথ। অস্ট্রিয়া শব্দটা ওরা জুলজি পড়তে গেলে দুইটা জায়গাতে পাবে। একটা পরিফেরা যখন পড়তে যাবা বৈশিষ্ট্য তখন পাবা, আর একটা পাবা হচ্ছে ঘাস ফড়িং পড়তে যাবা যখন হৃদযন্ত্রের ওইখানে, ঠিক আছে? হৃদযন্ত্রের 7টা প্রকোষ্ঠ আমাদের ঘাস ফড়িং এ দেখা যায়, ওইখানে পাবা হচ্ছে আমাদের কি হৃদযন্ত্রে, ঘাস ফড়িং এর যে হৃদযন্ত্র ওইখানে যে ছোট ছোট ছিদ্র থাকে ওইটাকে আমরা মেইনলি অস্ট্রিয়া বলি, ঠিক আছে? দেখি 13 ডি অনেকে উত্তর দিয়েছে। শ্রীকান্তি শাহ বলছো, ইতি কথা বলছো, তারপরে আয়েশা সিদ্দিকা বলছো 13 ডি, মাহাদি হাসান বলছো 13 ডি, নিরুপমা নিরু বলছো 13 ডি, প্রিয়ন্তী জিনিয়া ফ্রিনসীমা, তারপর জান্নাতুল মাওয়া বলছে হচ্ছে 13 ডি, এমএসটি স্বপ্না বলছো 13 ডি। ওরা অলরেডি হচ্ছে সবাই ডি বলতেছে, ঠিক আছে? সবাই হচ্ছে ডি বলতেছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ভাই এদের কাছে আসলে কোনো কোশ্চেনই কঠিন না, তাই তো দেখি আর কি, এরা তো ঠিক আছে সব পারে। অনেক সময় কোনো কোচিং এ বা যেখানে পরীক্ষা দিতে যাবা এই কার্বন ডাইঅক্সাইড না রেখে কিন্তু পানি রাখে,
পানি রাখে, ঠিক আছে। এখন আসো ভাই, পানি রাখে, পানি কেন? যদি অপশনে দিয়ে দিলাম কার্বন ডাইঅক্সাইডের অবস্থা পানি, অবশ্যই পানি অ্যান্সার হতো। কেন তাহলে বলছে কিন্তু পানি স্রোত, বাট যখন আমাদের ওই যে স্পঞ্জটা থাকে ওর ভিতরে পানিটা জমা থাকে, ওটা যায় কিন্তু পানি স্রোতের মাধ্যমে যায়, বাট পানিটা কিন্তু বের হয় না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। খাদ্য যাবে, অক্সিজেন, শুক্রাণু যাবে, ডিম্বাণু কিন্তু যাবে না, ডিম্বাণু কিন্তু যাবে না, এটা মাথায় রাখবা। যে হোক, তাহলে রাইট অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। এই তোমরা যারা পারছো এটা চমৎকার, এটা মানে একটা ফাটাফাটি একটা প্রশ্ন উত্তর দিয়েছো তোমরা, দেওয়া উচিত। পরবর্তীতে হচ্ছে আমাদের কোশ্চেন আছে নিডারিয়া পর্বের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। নিডারিয়া পর্বের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? তোমরা হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য ভাইয়া খুব ভালোভাবে ক্লাস নিয়েছিল, ঠিক আছে, স্পেসিফিক ভাবে পড়বা। দেখো নিডারিয়া পর্বের যারা যারা আছে প্রত্যেকটা নন কর্ডাটা এবং কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য তোমাদেরকে পড়তে হবে। মেইনলি এমসিকিউর ক্ষেত্রে কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। সঠিক নয় কোনটা? তাহলে দেখো রেইন ফরেস্ট, ফ্লাওয়ার অফ দ্য সি, পলিমরফিজম, এন্ড এইখানে দেখো খেয়াল করো একটা হচ্ছে অস্কুলাম, আরেকটা রয়েছে কিন্তু অপারকুলাম। অপারকুলাম, একটা হচ্ছে অস্কুলাম আর একটা হচ্ছে অপারকুলাম। তোদেরকে অধ্যায় করাইছে? হ্যাঁ, উত্তর দিয়ে দেখি কোনটা হতে পারে। অস্কুলাম এই অধ্যায় হয়েছে না তোদের? মানে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস। ভাই আমাদের অপারকুলামটা কি ঢাকনা? হ্যাঁ, অপারকুলাম মানে হচ্ছে ঢাকনা, মানে কোন একটা আবরণ দিয়ে ঢাকা থাকে, কোন সেটা একটা হচ্ছে নালী পথের বা কোন একটা পথের উপরে যে একটা আবরণ থাকে তাকে বলা হচ্ছে মূলত অপারকুলাম। এই কোশ্চেনটা থেকে ভাই আমি আজকে একটা এবং অপারকুলাম থাকে কাদের বলতো? নিডারিয়াদের। অপারকুলাম থাকে কাদের? নিডারিয়াদের, বিশেষ করে যে নেমাটোসিস্টের ওইখানে। यस, নেমাটোসিস্ট, নিডারিয়া। আচ্ছা, ভুলটা হবে কোথায় দেখো আবিদ? অস্কুলাম। এই অস্কুলাম এবং অপারকুলাম একদম 99% সেম। মনে রাখবা অস্কুলাম হচ্ছে তাদের একটা প্রান্তের মুখ, অর্থাৎ যখন আমাদের পরিফেরা পানি সংবহন তন্ত্র করে, এমন কিছু বলতে যাচ্ছেন, পানি সংবহনের জন্য যে তার নালীপথ, মানে একদম তার মুখ যেটা, ওই মুখের যে রাস্তাটা, এটাকে বলা হয় অস্কুলাম। এটাকে বলা হয় কি? অস্কুলাম। আর যদি বলা হয় মুখের ঢাকনা, ঢাকনা হবে মানে দেখা যাচ্ছে এটা মুখ, আমি এটা ঢেকে রাখলাম, এটা হচ্ছে অপারকুলাম, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কি? অস্কুলাম। মুখটা হচ্ছে অস্কুলাম। ভাই এই যে কোশ্চেনটা থেকে এবছর নতুন আজমল স্যারের বইতে অ্যাড হয়েছে একটা তথ্য আমি বলবো, ঠিক আছে, বিশেষ করে রেইন ফরেস্ট। এই রেইন ফরেস্টকে একটা বন নামে ডাকা হয়। আমাদের আজমল স্যারের বইতে এবছর নতুন অ্যাড হয়েছে, নতুন এডিশনে। সেটা রেইন ফরেস্টকে বলা হচ্ছে বাড়ি বন। কেউ নাম শুনছো কিনা জানি না। বাড়ি মানে বৃষ্টি, বাড়ি বন, ঠিক আছে, বাড়ি মানে বাড়ি বন, বৃষ্টি। এই রেইন ফরেস্টকে বলা হচ্ছে বাড়ি বন। আসলে এই বাড়ি বন বা রেইন ফরেস্ট আমাদের নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত, ঠিক আছে। ফ্লাওয়ার অফ দ্য সি, ফ্লাওয়ার অফ দ্য সি, ফ্লাওয়ার অফ দ্য সি মানে কি? আমাদের সমুদ্রের ফুল। সমুদ্রের ফুল কাদেরকে বলা হয়? নিডারিয়াদের, ঠিক আছে। কেন বলা হয়? ওই যে দ্বীপের সাহায্যে প্রবাল বা কোরাল একটু আগে পড়ছিলাম আমরা, এর কারণে কিন্তু এদেরকে বলা হয় আবার রত্নভাণ্ডার। সমুদ্রের কি বলা হয়? রত্নভাণ্ডার। দেখছো আমরা একটা কোশ্চেন থেকে কতগুলা কোশ্চেন বা কতগুলা হচ্ছে তথ্য করতেছি। ঠিক তোমার বারবিকিউ বইটা এইভাবে সাজানো হয়েছে, জাস্ট তুমি যদি আমাদের ক্লাসগুলো দেখো এবং বারবিকিউ বই যদি সলভ করে ভাবে, ভাই পড়া তোমার যে এত ইজি হবে তুমি নিজে কল্পনা করতে পারবে না। এরপরের দিকে চলে আসি পলিমরফিজম। পলি মানেটা কি? পলি মানে অনেক, মরফিজম বা মরফ শব্দের অর্থ অঙ্গ সংস্থান। তার মানে তাদের বহু ধরনের অঙ্গ সংস্থান দেখা যায়, মানে রূপ, বহুরূপিতা দেখা যায় আর কি তাদেরকে। ওকে, এটাকে বলা হয় পলিমরফিজম। এখন এই পলিমরফিজমের সাথে ভাই কিন্তু আমরা আরো একটা তথ্য পড়তে পারি। ওকে, রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরটাতে একটু চলে যাবে, মেটামরফিজম বা পরবর্তীতে আমরা একটু যাই আর কি। থাক, এটা আমাদের নেক্সট প্রশ্নের দিকে যাই আর কি, আমাদের টাইম চলে যাচ্ছে ওদের। চলে আসি প্ল্যানুলা লার্ভা দশা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা। লার্ভা দশার মধ্যে খেয়াল করে দেখো উত্তরটা পরিফেরা, নিডারিয়া, অ্যানেলিডা, মলাস্কা। ওকে, এর মধ্যে প্ল্যানুলা একটা ছিল অ্যাম্ফিব্লাস্টুলা, আরেকটা ভুল করে প্যারেনকাইমুলা। কারণ প্ল্যানুলার সাথে পোলাপান মেলাই হতেছে প্যারেনকাইমুলাকে ওরা মিলাই ফেলে, অস্কুলাম এবং অপারকুলামের মতো। মনে রাখবা অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা এই দুইটা লার্ভা দশা থাকে মূলত পরিফেরাতে। মূলত কই থাকে? পরিফেরাতে। আর আমাদের নিডারিয়াতে একটাই থাকে ভাই, সেটা হচ্ছে প্লানুলা, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখবা, প্লানুলা, নিডারিয়া। যদি বলে নাতুল মামা সজিতে আক্তার পনেরবি। এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, সেটা হচ্ছে অ্যানিলিডা এবং মলাস্কার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে, ঠিক আছে। এই দুইটা লার্ভা দশার একটা সেম আছে। এখন সেটা কি? ট্রোকোফোর। কোনটা ভাইয়া? ট্রোকোফোর লার্ভাটা দুইটা দেখা যায়, সেটা হচ্ছে অ্যানিলিডাতেও দেখা যায়, মলাস্কাতেও দেখা যায়। বাট মলাস্কাতে এক্সট্রা আরো দুইটা পড়তে হয়, সেটা হচ্ছে মনে রাখবো আমরা জিটিপি। কি দেখবো? আমাদের জিটিপি আছে না? জিতে হচ্ছে গ্লসিডিয়াম, টিতে পড়ছি সেই ট্রোকোফোর, ভিতে হচ্ছে ভেলিজার, ঠিক আছে। ভিতে কি বললাম? ভেলিজার, জিতে গ্লসিডিয়াম, টিতে ট্রোকোফোর।
ট্রোকোফোর স্পেসিফিক ভাবে বলা হয়েছে কিন্তু অ্যানিলিডা। যদি বলে কখনো যদি এভাবে কোশ্চেন করে যে ট্রোকোফোর লার্ভা দেখা যায় কোন দুটি পর্বে, অবশ্যই আনসার দিবা কি অ্যানিলিডা এবং মলাস্কা, দুইটাতে কিন্তু ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়। যদি বলে পরিফেরা করলে কি বলবা, পরিফেরাতে মনে রাখবা অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা, স্পেশালি কোনটা পড়বা নিডারিয়ার ক্ষেত্রে প্লানুলা। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারে যত লার্ভা দশা আছে সবগুলা পড়তে হবে, সেটা হোক আমাদের অ্যামোসিট লার্ভা, ট্যাডপোল লার্ভা, সার্কারিয়া, রেডিয়া যাই আছে সব লার্ভা দশা ভাই কোন পর্বে কোথায় আছে সবগুলো কিন্তু পড়তে হবে। এবং তোমাদের দাগানো বই, স্পেশালি দাগানো বইতে কিন্তু আমি লার্ভা দশাগুলো সব এক জায়গায় সাজাই দিচ্ছি যাতে তোমাদের পড়তে ইজি হয়। ঠিক আছে, তো আমরা কিন্তু এভাবে পড়বো আর কি। তোমার আবিদ ভাইয়ের মতো একটা যদি টিচার আমার বায়োলজি পড়াতো ইন্টারমিডিয়েট লাইফে, ভাই আমি তো আপনার ছাত্র। মনে পড়ে তোদের ওই সময়গুলো যখন স্টেডিয়ামে মার্কেটে পড়াইতাম আমি, ছোট্ট একটা জায়গাতে দেখা যাচ্ছে মানে এখানে 50 জন দেওয়ার মানে জায়গার নাই, 50 জনের জায়গা নাই, বাট ওই রুমে 80-90 জন পড়ছি এক একটা বেসে, 80-90 জন। এর ঘাড়ের ওপরে এর বেঞ্চে, এক বেঞ্চে দেখা যাচ্ছে সর্বোচ্চ ধরে 4 জন, সেই বেঞ্চে 7 জনও বসছি, এখনো মনে আছে। বাট এই ছবিগুলো তোমরা বায়োলজি লাভার্স পেজে পোস্ট পাবা, দেখবা। ঠিক আছে, আচ্ছা ভাই, তো এই যে আমরা তোমাদের সাথে এইভাবে আলোচনা করে মানে ব্রেনের উপরে চাপ না দিয়ে করতেছে, তোমাদের কেমন লাগতেছে বলো তো? মানে তোমরা তো অনলাইনে যারা করছো, বা আমাদের প্রশ্নের মানটা কেমন লাগছে আর কি? হয়তোবা অনেক বড় বড় পেজের মতো আমাদের ভিউ নাই এখন এই মুহূর্তে, একদিন হবে ইনশাল্লাহ, বাট কোয়ালিটি তো কোয়ালিটি। ভাই কালকে রাতে যদি একটু বলি যে আমরা জিকে কোশ্চেন যেটা হচ্ছিল, আমরা কখন জিকে কোশ্চেনটা শেষ করছি রাতে? রাত 3:30। রাত 3:30 যখন বাজে তখন জিকে কোশ্চেনটা ভাই আমি একসাথে মিলে আর কি হচ্ছে প্রি মেডিকেল আমাদের যে ব্যাচ আছে অফলাইন, সেখানে হচ্ছে কিন্তু 3:30টার সময়। দেখো আমরা ভালো লাগা তো এইটাই, বুঝছো, যখন আমার নিজের স্টুডেন্ট আমার থেকে ভালো ক্লাস নাই, এটা তো আমার না ভাই, এটা অনেক বড় গর্বের একটা পাওয়া। এবং স্বাভাবিক, নক্ষত্রেরও তো মৃত্যু হয়, তাই না? একটা সময় যদি আমি চলে যাই, এই জায়গাগুলো যাতে তারা রিপ্লেসমেন্ট আসতে পারে, এই জন্য তো তাদেরকে নিয়ে আসা। এই জন্যই আবিদ, মুবিন, বঙ্কিম, সৌরভ এরা সবাই আছে তোমাদের সাথে। কমেন্ট করতেছে ভাই, দেখেন অনেকেই আর কি। ওকে, দেখি একটু মুশফিক ইমন, কোয়ালিটি জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ সিদ্দিক বেস্ট। সেজুতি খুব ভালো হয়, মিম বলেছে বেস্ট স্যার, অনেক ভালো লাগছে, অসাধারণ, থ্যাংক ইউ। মাহাদি ভাইয়া, টপ ফ্যানের কি প্রাইজ আছে? তাহলে ট্রাই করতাম ইনশাল্লাহ। তোমাদের আমরা একটা গিভঅ্যাওয়ে করবো আর কি, গিভঅ্যাওয়ে করবো। গিভঅ্যাওয়ের মাধ্যমে তোমাদের বাংলাদেশে যে প্রান্তে থাকুন না কেন, আমরা আমাদের একটা অফিসিয়াল টি শার্ট এবং ইনশাল্লাহ ওয়ান শট এমসিকিউ জন্য যেটা আমাদের বারবিকিউ বের হচ্ছে, বারবিকিউ চেষ্টা করবো। আয়েশা সিদ্দিকা, শাকিল স্যার, নাবিদ ভাইয়া আসলে ইনফরমেশন দিয়ে পড়াই, এতে কয়েকটা এমসিকিউ দিয়ে ফুল চ্যাপ্টার পড়া হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ। আমাদের এই ওয়ান শটের এমসিকিউ যেগুলো রাখছি, এই চ্যাপ্টারের যেখান থেকে কোশ্চেন আসুক ভাই তুমি অবশ্যই সলভ করতে পারবে। আয়েশা বলছে জিকে কোশ্চেনটা অনেক ভালো ছিল, এটা আবিদ অল ক্রেডিট গোস টু আবিদ। সে যদি কোশ্চেন, কিন্তু আমার ভাই মন খারাপ করছি ভাই যে ওরা মার্ক কম পাইছে। ব্যাপার না, মার্ক কম পাইলে সমস্যা নেই, চেষ্টা করাটাই বড় ব্যাপার। আচ্ছা চলো এরপরে থেকে আমি একটু চলে যাই। থ্যাংক ইউ, তোমাদের এত ভালো কমেন্ট পেয়ে আমাদের নিজেদের অনেক ভালো লাগতেছে আর কি। তোমরা নেক্সটে চলে যাবে, বাট আর 2-3টা একটু শেয়ার করতে। ফ্লেম সেল, ফ্লেম মানে হচ্ছে শিখা না, কিন্তু শিখা কোষ, ওকে। বাট এটা যদি চাঁপাইনবাবগঞ্জ হইতো বা রাজশাহী হইতো, আরে মামা শিখা কোষ, ওকে, এটা কিন্তু শিখা কোষ, নট শিখা কোষ। যেই হোক, এই শিখা কোষটা একটা প্রাণীরই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেটার নাম তোমরা একটু কমেন্টে একটু আমাকে একটু জানাও তো। ওকে, সেটা হচ্ছে, দেখি কে উত্তরটা দেয় আর কি। সবার আগে কে দেয় দেখি? বৈশাখী মিম, থ্যাংক ইউ বৈশাখী মিম। সবার আগে কার উত্তরটা পাই, দেখি উত্তরটা দেয় কে। ভেরি গুড, একে দিয়েছে ইয়াসমিন, 16 বি উত্তর দিয়েছে, তাই না? 16 বি মানে প্ল্যাটিহেল মিনথেস, রাইট অ্যান্সার প্ল্যাটিহেল মিনথেস। কারণ প্ল্যাটিহেল মিনথেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের একটা কি কোষ থাকে, রেচন অঙ্গের একটা শিখা কোষ থাকে, অ্যানিলিডা। চমৎকারভাবে একটা খেয়াল করবা, অ্যানিলিডার থাকে নেফ্রেডিয়া, এটা ভুল করা যাবে না। নেফ্রিডিয়া, অনেকে নেফ্রেডিয়া বলে, নেফ্রিডিয়া বলে, সমস্যা নেই। ওকে, একাইনোডার্মাটা, একে আবার বলা হয় কিন্তু সেগমেন্টাল অর্গান। সেগমেন্টাল অর্গান বলা হয় কারণ এদের তো সমখণ্ডকায়ন এবং প্রত্যেকটা খণ্ডে এক একটা করে নেফ্রিডিয়া থাকে, এই জন্য এদেরকে বলা হয় কোন অর্গান বলো তো? সেগমেন্টাল অর্গান। নেফ্রিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান। এবং একাইনোডার্মাটা, এটা হচ্ছে তারা মাছ, দেখছো কত সুন্দর তারা মাছ আঁকিয়েছি, দেখো। ওকে, এটা হচ্ছে তারা মাছ, মানে এদের হচ্ছে পঞ্চরীয় প্রতিসম থাকে। ক্লিয়ার এতটুকু জিনিস। আর পরিফেরাদের কি থাকবে? পরিফেরাদের থাকবে অস্টিয়া বা পোর। ক্লিয়ার এতটুকু জিনিস। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 16-2। রাইট অ্যান্সার 16-2। প্লাটিহেলমিনথেসের লার্ভা দশা কিন্তু 4টা, ঠিক আছে? প্লাটিহেলমিনথেসের লার্ভা দশা কয়টা?
চারটা, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যদি কেউ মনে রাখতে পারো, মনে রাখবা হচ্ছে 3R 3SR। ঠিক আছে, 3SR বলতে কি দেখো, এই এস তিনটা এস দিয়ে নাম আছে, এসপোরোসিস্ট, সার্কারিয়া, আরটা হচ্ছে কি সিস্টি সার্কাস। এস দিয়ে কয়টা? তিনটা, এসপোরোসিস্ট, সিস্টি সার্কাস, আরটা হচ্ছে সার্কারিয়া। এখন তাহলে আরতে কি? আরতে কি সেই শাকিল ভাইয়ের কি R15? না, R1 থেকে R15 না, কিন্তু এই আরতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেডিয়া। ঠিক আছে, আরতে হচ্ছে আমাদের কি বলতো, রেডিয়া। শাকিল ভাইয়ের R15 দিলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ওকে, এরপরের দিকে যায় আর কি আমরা। চলো এরপরটাতে চলে যাই। রাইট অ্যান্সার দিয়েছে বলেছি ভাই মীর হোসেন বলেছে মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। এরপরে সেজুতি প্ল্যাটিহেলমিনথাস রাইট, ইতিকথা 3SR, সেজুতি 4টা, হ্যাঁ অস্ট্রিয়া। চলো এরপরে দেখো নেমাটোডা পর্বের প্রাণীতে কোন লার্ভা দশাটা দেখা যায়? নেমাটোডা। কোন টোডা? নেমাটোডা। ওকে, নেমাটোডা মানে হচ্ছে আমাদের 4 নম্বর পর্ব। এবং 4 নম্বর পর্বের মধ্যে দেখো একটু আগে বলছে ট্রোকোফোর। ট্রোকোফোর থাকে কিন্তু কোথায় বলো তো? মলাস্কা প্লাস অ্যানেলিডা। মলাস্কা প্লাস অ্যানেলিডার ক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে ট্রোকোফোরের ক্ষেত্রে। চলে আসো সার্কারিয়া, এস দ্বারা, রেডিয়া আর দ্বারা, তার মানে এই দুইটাই হচ্ছে আমাদের কোনটা বলতো? পি দ্বারা, মানে প্ল্যাটিহেলমিনথাস দ্বারা। এখন ভাই আট দিয়ে কিন্তু ভোলা যেতে পারে। আট দিয়ে কেউ পড়বে আপনার R15, কেউ পড়বে র্যাবডিটি ফর্ম, কেউ পড়বে রেডিয়া, বুঝতে পারছেন? কিন্তু এখানে সিস্টেম আছে ভাই, সেটা হচ্ছে তুমি ভাইয়ের কাছে কি সবকিছু সিস্টেম? অবশ্যই সিস্টেম ভাই। আচ্ছা ওকে, মানে আমরা যে কোনো জিনিস তুমি যদি চাও পানির মতো সহজ করে দিতে পারি। ঠিক আছে, জাস্ট গ্রুপে পোস্ট দিবা যে ভাই এটা পারি না, ওটা পারি না, আমাদের অবশ্যই সমাধান দেওয়া হবে। নাবিদ ভাই মানেই সিস্টেম, অবশ্যই সিস্টেম ভাই, অবশ্যই সিস্টেম। ঠিক আছে, ফাদরে বানাই দিলেন আতঙ্ক, আমারে বানাই দিচ্ছেন সিস্টেম। আচ্ছা না, সিস্টেম আপনি ভাই, তো সিস্টেম বলেন না, আপনি বলেন সিস্টেম। সিস্টেম সিস্টেম। এখন দেখো কি বলছে, র্যাবডিটি ফর্ম। ঠিক আছে, এখানে অল টাইম মনে রাখবা র্যামা। ঠিক আছে, র্যামা। এই র্যামাতে হচ্ছে কি? র্যামাতে হচ্ছে র্যাবডিটি ফর্ম, আর মাতে হচ্ছে ভাই, মাতে জন্য কি পড়ছিলাম? কোনটা দিয়ে জন্য গোদ্রোগ হয়? উচেরিয়া ব্যাংক্রফটি, মাইক্রো ফাইলেরিয়া। মাইক্রো, খুবই চমৎকার। ম্যাক্রো ফাইলেরিয়া না, কিন্তু মাইক্রো ফাইলেরিয়া। এবং মাইক্রোফাইলেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা কিন্তু হচ্ছে এটা আমাদের একটা রোগ করে, যেটাকে বলা হয় গোদ রোগ বা এলিফ্যান্থিয়াসিস। মানেটা হচ্ছে আবির দেখবা স্টেশনে দেখবা বা বিভিন্ন জায়গাতে দেখবা যারা ভিক্ষা করে তাদের পা দেখবে একদম অনেক মোটা হয়ে গেছে, তারা বসে থেকে ভিক্ষা করে। এটা হচ্ছে কিন্তু গোদ রোগ, এবং এটা হয় কিন্তু একটা লার্ভার আক্রমণে, তাকে বলা হয় মাইক্রোফাইলেরিয়া। ভাই এদের শেখা থেকে আরেকটা জিনিস মনে পড়ছে আমার, মাইক্রোফাইলেরিয়া। আর মাইক্রোফাইলেরিয়াকে পরে কিন্তু ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যায়, কিন্তু তারা কেন ট্রিটমেন্ট নেয় না বলো তো আবিদ? কারণ তারা ভিক্ষা করতে পারবে না, অর্থের অভাবে না। এটা তো সরকারি হসপিটালে গেলে ইজিলি করা যায়, কিন্তু তারা আর ভিক্ষা করতে পারবে না। এটা কি বিজনেস বলতে পারতেছেন? ইয়েস, এটা একটা বিজনেস। ভাই দেখেন কি লিখছি, নেইমার। আমি কিন্তু অবশ্যই ব্রাজিলে সাপোর্ট করি, ঠিক আছে, এই জন্য বললাম। দেখো নেইমার দিয়ে মনে রাখতে পারবা, এই নেই মানে হচ্ছে নেমাটোডা। হ্যাঁ, ঠিক আছে, মার দিয়ে মাথে হচ্ছে কি? মাইক্রোফাইলেরিয়া। রতে হচ্ছে কি? র্যাবডিটি ফর্ম। পড়াইতে পড়াইতে এখন মনে পড়লো। ঠিক আছে, শেখা যায়, যেভাবে ইচ্ছা শেখা যায়। কোনো সমস্যা? সাউন্ড আসতেছে না? পড়লো, ঠিক আছে, শেখা যায়। আমরা তো শুনতে পাচ্ছি মনে হয়, দেখি সাউন্ড আসতেছে না? ঠিক আছে, ঠিক আছে, শুনতে পাচ্ছি তো। আচ্ছা ওকে, তো দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। লার্ভা হবে, ঠিক আছে, ওকে চলো। আমি ব্রাজিলে সাপোর্ট করি ভাই, বাট মেসি আমার খুব প্রিয় প্লেয়ার। চলো এরপরে চলে যাই 18তে। 18তে আমাদের অর্ধমুক্ত সংবহন, খুবই চমৎকার। এটা আমরা একটু বলে ফেলি। রক্ত সংবহন মূলত 3 প্রকার। একটাকে বলা হচ্ছে বদ্ধ, একটাকে বলা হচ্ছে অর্ধমুক্ত, আবিদ একটু সরে যাও, আর একটাকে বলা হচ্ছে মুক্ত। মনে রেখে একটা জিনিস, সেটা হচ্ছে দেখো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র থাকে মূলত কর্ডাটাদের, মানে আমাদের, প্লাস আমাদের প্রিয় আরেকটা রয়েছে অ্যানেলিডা। এ মানে অ্যানেলিডা দিলাম, ক্লিয়ার। অর্ধমুক্ত একটাই তোমাদের বই অনুসারে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে মলাস্কা। এটা একটু ভালো করে মনে রেখো। আর মুক্ত মূলত থাকে পোকামাকড়দের বা আর্থ্রোপোডাদের ক্ষেত্রে। তাহলে খেয়াল করো, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কর্ডাটা এবং অ্যানেলিডা, অর্ধমুক্ত খুব ইম্পর্টেন্ট মলাস্কা, এবং মুক্ত থাকে কাদের? আর্থ্রোপোডা। অর্থাৎ রাইট অ্যান্সার হবে এখানে মূলত অর্ধমুক্ত মলাস্কা। আর্থ্রোপোডাদের কি থাকবে আবিদ বলো তো? মুক্ত। কর্ডাটাদের কি থাকবে? কর্ডাটা থাকবে হচ্ছে বদ্ধ। অ্যানেলিডাদের কি থাকবে? বদ্ধ। আই হোপ এই জিনিসটা আমরা পেয়ে গেছি। একটু স্পেসিফিক করে দিই, দেখো এই যে মুক্ত এবং অর্ধমুক্ত, কি বলছে? অর্ধমুক্ত। যদি কখনো মুক্ততেও অপশনে মলাস্কা পাও, অবশ্যই কিন্তু মলাস্কা হবে ভাই, এটা মাথায় রাখবে। দুইটাই দেওয়া রয়েছে আমাদের, দুইটাই কিন্তু দেওয়া আছে, বাট স্পেসিফিক ভাবে বলছে অর্ধমুক্ত। কোনটা? মলাস্কা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। খুব 18 ডি, ভেরি গুড, 18 ডি রাইট অ্যান্সার। দেখো কি বলছে মলাস্কা।
19 থেকে যাই। নেফ্রিডিয়া একটু আগে পড়েছে, আমি এটা বলবো না। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায় কাদের? কর্ডাটা, আর্থ্রোপোডা, অ্যানালিডা, প্ল্যাটিহেলমিনথাস। প্ল্যাটিহেলমিনথাস বল দেখি কোনটাতে, কি মনে হয় তোর? দেখি উত্তর দে। প্ল্যাটিহেলমিনথাস তুই বলছিস, আচ্ছা ঠিক আছে, একটু দেখা যাক কি হয় উত্তরটা। অনেকে উত্তর দিয়েছে ডি। ডি উত্তর দিয়েছে কারা কারা? প্রিয়ন্তী সাহা, সেজিত উত্তর দিয়েছে ডি। প্রিয়ন্তী সাহা, সাবিরা 18 ডি। আচ্ছা দেখা যাক নেফ্রিডিয়া 18 ডি। ভাই আমরা কিন্তু এই কোশ্চেনটা দিয়ে আরো 3টা কোশ্চেন শিখবো। অফকোর্স শিখবো আর কি আমরা। আমাদের 9টা শেয়ার হয়েছে, পোলাপান আর চাইলে তো একটা শেয়ার বাড়ায় দিতে পারে। তো যে হোক, রাইট অ্যান্সার কি হবে আমি একটু বলে দিই। কর্ডারদের রেচন অঙ্গের নাম কিডনি, বাট একক হচ্ছে নেফ্রন। একক কি? নেফ্রন দিলাম। আর্থ্রোপোডাদের ক্ষেত্রে খুবই চমৎকার ম্যালপিজিয়ান নালিকা বা মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। অ্যানিলিডা চমৎকার, নেফ্রনের সাথে মিল আছে, যেটাকে আমরা বলছিলাম কি মেন্টাল? সেগমেন্টাল। সেগমেন্টাল অর্গান। নেফ্রেডিয়া। নেফ্রেডিয়া। ওকে, এরপরে দেখো প্ল্যাটিহেলমিনথাস, এদের থাকে কি কোষ? কোষ। শিখা কোষ। তাহলে একটু খেয়াল করো তো, আমরা যদি একটা এমসিকিউ দেখি আমাদের 4-4টে এমসিকিউ কিন্তু হয়ে যাচ্ছে। তোমার কি মনে হয় এমসিকিউ গুলো কোনো জায়গা থেকে হুবহু তুলে দেওয়া? ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে কিন্তু আরো একটু কনফিউশন লাগতে পারে। আপনি কি লিখছেন? আর্থ্রোপোডাতে মালপিজিয়াম নালিকা। কি লিখছেন? নালিকা। যদি বলে মালপিজিয়ান বডি, কি অ্যান্সার করবা? দেখো তো সবাই একটু অ্যান্সার করো। মালপিজিয়ান বডি বললে কারা? একটু অ্যান্সার করো সবাই। মালপিজিয়াম বডি বললে কারা? ঠিক আছে, মালপিজিয়াম নালিকা তো শিখলাম আর্থ্রোপোডাতে। এফএম রোজের কমেন্ট নাকি পড়া হচ্ছে না। ঠিক আছে, এফএম রোজ করো তো দেখি। এফএম রোজ অন্যান্য প্ল্যাটফর্মে ক্লাস করে দেখছি ভাই, ও খুবই অ্যাক্টিভ না? খুবই অ্যাক্টিভ। ভেরি গুড। তোমরা অনেকে ভুল করছো, এটা হবে মূলত প্ল্যাটিহেলমিনথাস না, অ্যানিলিডা হবে। আর মালপিজিয়ান নালিকা বদ্ধে যদি আমরা বলি মালপিজিয়ান বডি, তাহলে এটা হবে মানুষ, মানে কর্ডাটা। মালপিজিয়াম নালিকা বললে আর্থ্রোপোডা, মালপিজিয়াম বডি বললে মানুষ মনে করবা। ঠিক আছে, মানুষটা হচ্ছে কি জিম করে কি বলে, আমি বডি বানাইছি দেখছিস, এইভাবে মনে রাখবা। ঠিক আছে, যে হচ্ছে বডি, বডি বললে কি মানুষ, মানুষ মানে কি কর্ডাটা। স্পেসিফিক ভাবে পড়বা। ওরা সব অ্যান্সার করছে। আচ্ছা ভুল হোক সেটা সমস্যা নাই তো, শিখতেছি তো। ভুল তো হবে রে বাবা, ভুলের জন্য তো কোনো ফ্যাক্ট না। নেক্সট কোশ্চেন 20 নম্বর। 20 প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি? বৃহত্তম পর্ব কোনটি দেখি। এখান থেকে 3টা জিনিস শিখবো। মলাস্কা, সবচেয়ে ছোট কারা, দ্বিতীয় কারা, প্রথম কারা, এবং আরো শিখবো কত পার্সেন্ট অন্তর্ভুক্ত, কত পার্সেন্ট অন্তর্ভুক্ত। 4টা কোশ্চেন শিখবো, 4টা। দেখি এরপরেটা আমরা একটু দেখি পোলাপানদের। তোমাদের যা ইনফরমেশন যতটুকু লাগে চেষ্টা করবো সবগুলো দেওয়ার। ঠিক আছে, তোমরা শুধু আমাদের সাথে থাকো, এটাই। বিশের খ রাইট অ্যান্সার। অবশ্যই আমরা সবাই জানি সবচেয়ে বৃহত্তম পর্ব যদি আমি বলি, প্রথম পর্ব বলতে হচ্ছে আর্থ্রোপোডা। প্রথম বললে কোনটাকে বলা হচ্ছে? আর্থ্রোপোডা, তাই না? ওকে, 2 নম্বরের ক্ষেত্রে চলে আসি। আমরা জানি এটা কিন্তু আলাস্কা না, এটা হবে মলাস্কা। এটা হবে কোনটা? মলাস্কা। ওকে, এটা কিন্তু ভুল করা যাবে না। যদি বলে সবচেয়ে ক্ষুদ্রতম কারা, ক্ষুদ্রতম বললে প্লাকোজোয়া। প্লাকোজোয়া এরা কি হচ্ছে? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বললে হচ্ছে কারা? প্লাকোজোয়া। ঠিক আছে, এখন আসো আর্থ্রোপোডা তাহলে কত পার্সেন্ট অন্তর্ভুক্ত আমাদের টোটাল পর্বের ভিতরে? কিন্তু আমাদের আজমল স্যারের বই দেওয়া নাই। আলিম স্যারের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ এবং অনুশীলনীমূলক এমসিকিউতে আছে। সেটা যদি বলে কখনো মলাস্কা, যেহেতু হচ্ছে আমাদের আর্থ্রোপোডা সবচেয়ে বৃহৎ, এজন্য এটা কত পার্সেন্ট? 80%, অর্থাৎ 80%। 80% কিন্তু এটার অন্তর্ভুক্ত। এখন আর্থ্রোপোডাতে এবছর নতুন বইতে অ্যাড হয়েছে যে বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা কয়টা আর্থ্রোপোডাতে। ঠিক আছে, এই বছর নতুন এডিশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমাদের 2205টা। 2200 কয়টা? 5টা। দেখছো, আমাদের সাথে থাকো ভাই, তোমার যত এক্সট্রা ইনফরমেশন বলো, তাছাড়া হচ্ছে নতুন অ্যাড হয়েছে যে ইনফরমেশনগুলো সবগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা চেষ্টা করবো তোমাদের সবকিছু দেওয়ার। এরপরের দিকে চলে যায়, যারা আর্থ্রোপোডা দিয়েছো তাদেরকে অনেক কংগ্রেচুলেশনস। রাইট অ্যান্সার আর্থ্রোপোডা। ওকে, তোমাদের অলরেডি বলা হয়েছে মাস্টার টপিক কোর্স সাইকেল 2-তে। আমাদের কিন্তু এটা মাস্টার টপিক কোর্স সাইকেল 1-এর লাস্ট ক্লাস চলছে আর কি, এটা 1 শট এমসিকিউ। আগামী 1 অক্টোবর থেকে আমাদের শুরু হবে মাস্টার টপিক কোর্স সাইকেল 2। সাইকেল 2-তে কিন্তু থাকছে 3টে অধ্যায়: কোষ রসায়ন, রক্ত সঞ্চালন, কোষ শ্বসন এবং শ্বাসক্রিয়া। আর হ্যাঁ, আমাদের মূলত ক্লাস হবে কিসের মাধ্যমে?
জুমের মাধ্যমে, এবং সেটা ফেসবুক লাইভে যাবে, সেটা সিক্রেট গ্রুপে, কিন্তু আমাদের পেজে না। আর এটা কিন্তু কোর্স ফি থাকছে মাত্র 510 টাকা, যেটা কিনা অসম্ভব। ক্লাসটা নেবে মূলত আমি, এবং অবশ্যই আমার পুরো টিম থাকবে। আর তোমাদের এর সাথে যারা কিনা আমাদের পিডিএফ নিতে চাও, আমি তোমাদেরকে বলবো 200 টাকা খরচ না করে তোমরা চাইলে মাস্টার টপিক কোর্স সাইকেল 2 যেটা, এটাতে এনরোল করো। তার সাথে তোমরা আমাদের যে দাগানো বইয়ের দেশ সেরা যেটা পিডিএফ, এটা তোমরা কিন্তু পেয়ে যাবা একদম। সো আমার মনে হয় যে দ্রুত তোমরা চাইলে এনরোল করতে পারো অনলাইনের মাধ্যমে, অথবা অফিসে এসেও কিন্তু তোমরা আমাদের মাস্টার টপিক কোর্সে টাকা দিয়ে তোমরা কিন্তু দ্রুত সেখানে এনরোল করে ফেলতে পারো। আলহামদুলিল্লাহ অনেক কয়জন হয়েছে আর কি সেই জায়গাটাতে আমাদের। এরপর একটু চলে আসে আমাদের 21 নম্বরে। আবিদ, আমি একটু পানি খেয়েছি, তুমি একটু ঠিক আছে, সমস্যা নেই, ইয়ে করো আর ওদের সাথে। আচ্ছা দেখো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন 21 নাম্বার কোশ্চেন আমাদের যেটা, সেটা হচ্ছে কি বলছে যে কোন পর্বের সকল সদস্য সামুদ্রিক, ঠিক আছে, অর্থাৎ মনে রাখবা যে হচ্ছে 100% সামুদ্রিক কারা, 100% সামুদ্রিক কারা, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সারটা সবাই একটু কমেন্ট করো যে 100% বা সকল সদস্যই হচ্ছে সামুদ্রিক, ঠিক আছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। একটা তথ্য দিই, সেটা হচ্ছে দেখো মাত্র 20 প্রজাতি, ঠিক আছে, মাত্র 20 প্রজাতি, 20 প্রজাতি হচ্ছে নিডারিয়ানরা হচ্ছে কি স্বাদু পানির, ঠিক আছে। 20টা প্রজাতি মাত্র হচ্ছে কারা, সেটা হচ্ছে আমাদের স্বাদু পানির, ঠিক আছে। আর বাদবাকি যা আছে সবাই কিন্তু হচ্ছে কারা ভাইয়া, সবাই কিন্তু নিডারিয়ার অন্তর্ভুক্ত, বাট সেটা হচ্ছে কিন্তু সামুদ্রিক। আসো দেখো বলছে কোশ্চেনটা কোন পর্বের সকল সদস্য হচ্ছে মুক্তজীবী সামুদ্রিক। সবসময় মনে রাখবা 100% যদি সামুদ্রিক বলে অবশ্যই অ্যান্সার হবে আমাদের সেই কন্টকতক একাইনোডার মাটা। যারা বলছো অ্যান্সার করছো সবার অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়েছে, ঠিক আছে। দেখো এখানে আমি একটু কমেন্ট পড়ি যে কে অ্যান্সার করছো। 21 হচ্ছে প্রিয়ন্তী শাহ বলছে এ, নিরুপমা নিরু বলছো এ, তারপর হচ্ছে আয়শা সিদ্দিকা বলছে ঠিক আছে। যারা হচ্ছে অ্যান্সারটা বলছো হচ্ছে একান্নটার মাটা, তাদের অ্যান্সারটা কারেক্ট হচ্ছে। তো কমেন্ট নেক্সট অ্যান্সারটা দেখি একান্নটার মাটা। পরবর্তী কোশ্চেন দেখো, কডাটা পর্বের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? কডাটা পর্বের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? অ্যান্সারটা করো সবাই দ্রুত। এটা কিন্তু সত্য, আমি বলছি কিন্তু নয়, তার মানে হচ্ছে দেখো কোনটা কডাটার ভিতরে নাই, ঠিক আছে, অন্তর্ভুক্ত না। সবাই একটু 22 নম্বর কোশ্চেনটা সে যদি একটার বলছো দেখো যে অ্যান্সার হবে নিডারিয়া হবে সামুদ্রিক ফুল, না আপু, সামুদ্রিক ফুল ওইগুলো হচ্ছে ওটা না, তুমি যেটা বলছো সেটা না। দেখো যদি বলে যে 100% সামুদ্রিক বা সকল সদস্য সামুদ্রিক কারা, একান্নটার মাটা মাত্র 20 প্রজাতির আছে নিডারিয়ান, তারা হচ্ছে স্বাদু পানির, বাদ বাকি সবাই হচ্ছে কি বলতো আমাদের সামুদ্রিক, ঠিক আছে। 22 নম্বরে জান্নাতুল মা বলছে হচ্ছে সি, গলবিলীয় ফুলকারন্ধ্র, নিরেট নটোকট, তারপর হচ্ছে পশ্চাতে শিশুম্ন স্নায়ু, এন্ডোস্টাইল, ঠিক আছে, এন্ডোস্টাইল। আমরা দেখো যারা কডাটা পর্বের ক্ষেত্রে কোনটি সঠিক নয় অ্যান্সার করো। নিরুপমা নিরু বলছে 22 গ, গলবিলীয় ফুলকারন্ধ্র বলছে, কিন্তু কডাটা পর্বের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। কোশ্চেন ভালো করে পড়তে হবে, উল্টা পাল্টা কোশ্চেন অ্যান্সার করলে হবে, ভালো করে পড়ো। দেখো সেটা বলছে কি বলছে যে কডাটা পর্বের ক্ষেত্রে কোনটা সঠিক নয়, তা আসলে কডাটাতে কি থাকে দেখো, অবশ্যই নিরেট নটোকট থাকে আমরা জানি। তারপরে কি বলছে গলবিলীয় ফুলকারন্ধ্র, অবশ্যই এটাও থাকবে, এবং কি এন্ডোস্টাইল, ঠিক আছে। কি বলছে এন্ডোস্টাইল, এই এন্ডোস্টাইলটা আমাদের কিসে পরিণত হয় বলো তো, থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে আমাদের থাইরয়েডে, ঠিক আছে, এন্ডোস্টাইলটা পরিবর্তিত হয়। এখন আসো পশ্চাদে সুষুম্না স্নায়ু, ঠিক আছে, পশ্চাদে সুষুম্না স্নায়ু, এইখানটা হচ্ছে ভুল, ঠিক আছে। কোনটা অ্যান্সারটা হবে পশ্চাদে সুষুম্না স্নায়ু। কেন হবে ভাইয়া, ওইখানে সুষুম্না স্নায়ু ছিল না, ওটা ছিল হচ্ছে সুষুম্না কাণ্ড, ঠিক আছে, সুষুম্না কাণ্ড ছিল, বুঝতে পারছো কি, সুষুম্না কাণ্ড হবে। পশ্চাতে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক থাকে, পশ্চাতে থাকে হচ্ছে সুষুম্না কাণ্ড, স্নায়ু কিন্তু হবে না। তো বুঝতে পারছো কোশ্চেনটা, 22 নম্বর কোশ্চেনটা। তো দেখো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই, সেটা বলছে হচ্ছে আমাদের অ্যান্সারটা দেখি, পশ্চাতে সুষুম্না স্নায়ু। দেখো পরবর্তী কোশ্চেন, হৃদচক্রে পেরিস্টালসিস দেখা যায় কোন উপপর্বে? হৃদচক্রে পেরিস্টালসিস দেখা যায় কোন উপপর্বে? দেখো আমাদের কিন্তু অলরেডি করাটা সম্পূর্ণ শেষ, নন করাটা, আমরা এখন কিন্তু করাটাতে চলে এসেছি, তাই না?
দেখো হৃদচক্রে পেরিস্টালসিস দেখা যায় কাদের? পেরিস্টালসিস, খুবই স্পেসিফিক কোশ্চেন। আমরা জানি ইউরোকর্ডাটাকে সাগর ফোয়ারা বলা হয়, সাইফন দিয়ে সজোরে পানি ওটা উচ্ছেদ দিয়ে দেয় এদেরকে হচ্ছে, কিন্তু একটা টিউনোসিন নামক একটা আবরণ থাকে যাকে আবার কিন্তু হচ্ছে টিউনিকেটসও নামে ডাকা হয়, এছাড়া হচ্ছে টিউনিকেটা নামেও ডাকা হয়। এদেরকে প্রাণীর সেলুলোজ আবরণ থাকে। তাছাড়া হচ্ছে আমাদের কিন্তু ইউরোকর্ডাকে মেইনলি আমাদের সাগর ফোয়ারা বলা হয়, ঠিক আছে। আর এদের যে জীবনচক্রে একটা লার্ভা দশা দেখা যাবে ইউরোকর্ডাটা, তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি থাকবে? ট্যাডপোল লার্ভা দশা। কি থাকবে ভাইয়া? ট্যাডপোল লার্ভা দশা। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য বলবো, প্রতি রূপান্তর দেখা যায় আমাদের ইউরোকর্ডাটা। দেখো এই যে রিভার্স পেরিস্টালসিস দেখা যায় হচ্ছে ইউরোকর্ডাটাতে, ঠিক আছে। যারা ইউরোকর্ডাটা বলছো তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। দেখো কত নাম্বার কোশ্চেন? 23 নাম্বার। 23 নাম্বার কোশ্চেন হচ্ছে সাবরিনা ইয়াসমিন বলছো হচ্ছে 23 সে যদি একটা 23 জান্নাতুল মাও 23 বলছো, স্মিতা বলছে হচ্ছে 23 ক, সাবরিনা ইয়াসমিন 23 আয়শা সিদ্দিকা বলছো এ, প্রিয়ন্তী শাহ বলছে হচ্ছে 23 নিরুপমা নিরু বলছে হচ্ছে 23 ক হবে। হ্যাঁ, যারা হচ্ছে দেখো সেফালোকর্ডাটা ভুল করছো, অ্যান্সারটা দেখি। দেখো ইউরোকর্ডাটা রিভার্স পেরিস্টালসিস। ভাই দেখো ইউরোকর্ডাটা থেকে আমি কয়েকটা কথা বলছি, সেটা হচ্ছে পড়বা, একে বলা হচ্ছে টিউনিকেটা বা টিউনিকেটস। এদের হচ্ছে প্রাণী সেলুলোজ নামেও ডাকা হয়, কারণ প্রাণী সেলুলোজ একটা আবরণ থাকে। এটা হচ্ছে এদের প্রতিপ্রূপান্তর দেখা যায়, ঠিক আছে। প্রতিপ্রূপান্তর। এদেরকে হচ্ছে সাগর ফোয়ারা নামে ডাকা হয়। কেন ডাকা হয়? সাইফন দিয়ে সজোরে পানিটা কিন্তু উপড়ে ফেলে, ঠিক আছে। এজন্য আমরা ইউরোকর্ডাটাকে সাগর ফোয়ারা বলা হয়। দেখো পরবর্তীতে দেখো আমরা কি পড়বো, কোশ্চেনটা দেখো কি বলছে, সেফালোকর্ডাটার মায়োটাইম পেশি দেখা যায় কতটি, ঠিক আছে। সেফালোকর্ডাটার মায়োটাইম পেশি আমি ক্লাসে পড়াইছিলাম, আমি আর সৌরভ দাদা মেইনলি ক্লাসে ছিলাম তখন, সেটা হচ্ছে মায়োটাইম পেশি অবশ্যই পড়াইছিলাম, ঠিক আছে। মায়োটাইম পেশি কয়টা দেখা যায়? সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। 24 নাম্বার কোশ্চেন, সেফালোকর্ডাটাতে মায়োটাইম পেশি দেখা যায়। মায়োটাইম পেশির আকৃতিটা হচ্ছে কেমন বলো তো? এই আকৃতি কিন্তু মায়োটাইম পেশি। এটা গ্রেটার দেন নাকি লেস দেন? এটা গ্রেটার দেন নাকি লেস দেন? আমরা সবসময় মনে করি কি, যারা বড় হা করে মিষ্টি খায়, ঠিক আছে, আমার একটা মিষ্টি খাওয়ার ছবি আছে, অনেক বড় হা করে যারা মিষ্টি খায়, দেখবা যাদের মুখে এই যে হা শব্দটা থাকবে তারা অল টাইম কিন্তু বড়, তার মানে কি গ্রেটার দেন, ঠিক আছে, গ্রেটার দেন। 24 তাহেরা জান্নাত বলছে হচ্ছে ডি, ইতি কথা বলছো 24 ঘ। দেখো হচ্ছে যারা 24 ঘ বলছো অর্থাৎ 120টি। আমরা জানি মায়োটাইম পেশি হচ্ছে আমাদের দেখা যায় হচ্ছে 60 জোড়া বা 120টি। যারা 120টি বলছো তাদের অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়েছে। দেখো আমরা অ্যান্সারটা দেখিনি, 120টি। পরবর্তী কোশ্চেন দেখো বলছে কি, ভার্টিব্রাটা কে কি নামে ডাকা হয়? ভার্টিব্রাটাকে কি নামে ডাকা হয়? ভার্টিব্রাটাকে কি নামে ডাকা হয়? অপশানে দেওয়া আছে ক্রেনিয়াটা, সাগর ফোয়ারা, হ্যাগফিশ, ল্যাম্প্রে। দেখো সাগর ফোয়ারা একটু আগে পড়লাম, আমাদের হচ্ছে কি ইউরোকর্ডাটা, তাই না? ইউরোকর্ডাটা। সাগর ফোয়ারা কি ইউরোকর্ডাটা। 25 অ্যান্সার, 25 আইসিএস দিকে বলছে হচ্ছে এ ক্রেনিয়াটা। আমরা অবশ্যই জানি ভার্টিব্রেটা যারা, ঠিক আছে, তাহলে কি থাকবে বলতো? ক্রেনিয়াম। যে ক্রেনিয়াম পড়ছি না, এখান থেকে হচ্ছে ক্রেনিয়াটা। এখন আসো হ্যাগফিশ। হ্যাগফিশ বলা হচ্ছে মেইনলি মাইজিনি, আর ল্যাম্প্রে বলা হচ্ছে পেট্রোমাইজোনটিডাকে কি বলা হয়? ল্যাম্প্রে, ঠিক আছে। দেখো ক্রেনিয়াটা বললে ভার্টিব্রাটা, সাগর ফোয়ারা বললে ইউরোকর্ডাটা, হ্যাগফিশ বললে মাইজিনি বা মিকজিনি যেটাই হোক, আর ল্যাম্প্রে বললে হচ্ছে কি হবে বলো তো? পেট্রোমাইজোনটিডা, ঠিক আছে। যারা হচ্ছে 25 ক বলছো তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। পিঙ্কি হাবিব সেটা হচ্ছে 25 খ হবে না আপু, সাগর ফোয়ারা হচ্ছে ইউরোকর্ডাটাকে নামে ডাকা হয়, ঠিক আছে। ইতি কথা বলছে হচ্ছে 25 ক, সে যদি একটা বলছে 25 এ। দেখো অ্যান্সারটা হচ্ছে দেখি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা কি বলছে? ক্রেনিয়াটা, ঠিক আছে। অ্যান্সারটা কি বলছে? ক্রেনিয়াটা। দেখো পরবর্তী কোশ্চেনে যাই, কি বলছে? মিকজিনির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দেখো বা মাইজিনির ক্ষেত্রে কোনটা সঠিক নয়? একে বলা হচ্ছে ইলফিশ। ইলফিশ বলতে আমরা কিন্তু বাইন মাছ বুঝি, ঠিক আছে, বাইন মাছ। স্লাইম ইল নামেও ডাকা হয়। ল্যাম্প্রে নাকি হচ্ছে হ্যাগফিশ, কোনটা অ্যান্সার হবে? সবাই একটু অ্যান্সার করতে দ্রুত। হ্যাগফিশ, একটু আগে কিন্তু আমি হ্যাগফিশ পড়লাম একটু আগে, ল্যাম্প্রেও পড়লাম, ঠিক আছে। দেখো বলছে মিকজিনির ক্ষেত্রে কোনটি সঠিক নয়। কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলছে? নয়। সাবিরা, হ্যাঁ 25 এ ছিল আপু, ওটা ঠিক আছে। সাবিরা হচ্ছে 26 বলছো সি,
ল্যাম্প্রে আপু দেখো বলছে কোনটি নয়, তাই না? দেখো সাবিরা হচ্ছে বলছো 23-26 ছি, সে যদি বলছো এ হবে, আপু এ হবে কোনটা? তুমি একটু কোশ্চেনের নাম্বারটা লেখো। ইতি কথা বলছো হচ্ছে 26 গ, প্রিয়ন্তী সাহা 26 ছি, তাহেরা জান্নাত 26 ছি, আয়েশা সিদ্দিকা 26 ছি, ইসমিতা হচ্ছে 26 ছি, সাবিরা 26 ছি। এখন দেখো যারা 26 সি বলছো ল্যাম্প্রে হচ্ছে কারা, কাদেরকে ডাকা হয়? পেট্রোমাইজন টিডা, ঠিক আছে? পেট্রোমাইজন টিডা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি ল্যাম্প্রে নামে ডাকা হয়। মাইজিনিকে ইলফিশ বলে বা এনমাসের মতো স্লাইমিলও বলা হয়, হ্যাগফিশও বলা হয়, ঠিক আছে? তো আমরা অ্যান্সারটা দেখি কি আমাদের হচ্ছে ল্যাম্প্রে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, অ্যামোসিড লার্ভা দশা পড়ানোর সময় আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু বলছিলাম লার্ভা দশা থেকে কিন্তু প্রচণ্ড কোশ্চেন হয়, লার্ভা দশা পড়বা, এখান থেকে কিন্তু অনেকগুলা কোশ্চেন হয়, ঠিক আছে? এখন খেয়াল করো, সেটা হচ্ছে কি বলছে, অ্যামোসিড লার্ভা দশা কাদের দেখা যায়, ঠিক আছে? অ্যামোসিড যখন ইউরোকর্ডাটা পড়তে যাবা তখন এখানে মেইনলি লার্ভা দশা পাবা দুইটা, ঠিক আছে? দুইটা লার্ভা দশা পাবা, একটা হচ্ছে অ্যামোসিড আর একটা পাবা হচ্ছে ট্যাডপোল, ঠিক আছে? আর একটা পাবা হচ্ছে ট্যাডপোল। এখন ট্যাডপোল কাদের থাকে? অবশ্যই পড়াইছিলাম একটু আগে, ইউরোকর্ডাটা বললেই হচ্ছে আমাদের কি হবে? ট্যাডপোল। ইউরোকর্ডাটা বললে কি হবে? ট্যাডপোল, ঠিক আছে? ট্যাডপোল লার্ভা দশা। দেখো প্রিয়ন্তী সাহা 27 বলছো এ, পেট্রোমাইজন টিডা অ্যামোসিড লার্ভা। তারপর হচ্ছে সেজুতি আক্তার বলছো 27 এ, নিরুপমা নিরু বলছো 27 এ, বৈশাখী মিম বলছো 27 এ, সাবিরা 27 এ, সেজুতি ক, ইতি কথা ক, সাবিরা ইতি, তারপর হচ্ছে প্রিয়ন্তী সাহা। দেখো যারা হচ্ছে বলছে অ্যামোসিড লার্ভা, আমি বললাম তো করাটা পড়তে গেলে দুটো লার্ভা দশা পাবা, একটা হচ্ছে আমাদের কি ট্যাডপোল বললে ইউরোকর্ডাটা, অ্যামোসিড বললে কারা, সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা দেখে নিই। দেখো পেট্রোমাইজন টিডা। তো যারা এ বলছো তাদের অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়েছে। তো আমরা দেখি নেক্সট কোশ্চেন আমাদের কি আসে, সেটা বলছে কন্ড্রিকথিসের পুচ্ছ পাখনা কোন ধরনের, ঠিক আছে? কন্ড্রিকথিসের পুচ্ছ পাখনা কোন ধরনের? আমরা কি দেখো তো অপশনে দেওয়া আছে হোমো সার্কেল, হেটেরো সার্কেল, ডাইফাই সার্কেল, কোনোটি নয়। কন্ড্রিকথিস সাবিরা বলছে 28 বি, স্মিতা বলছে 28 বি, সেজুতি বলছে 28 বি। দেখো হোমো সার্কেল মানে কি? হোমো সার্কেল ভাই দুইটা লেজ হচ্ছে কি বলতো? দুইটা লেজ সমান। হোমো মানে কি? সমান, ঠিক আছে? যদি বলে হেটারোকে আমার হাঙ্গর ছিল না উদাহরণ, আমি পড়াইছিলাম ক্লাসে, দেখা যাচ্ছে এর একটা লেজ এমন, ঠিক আছে? দেখো দুইটা কিন্তু সমান না, এর কিন্তু দুইটা সমান। হোমো বললে হচ্ছে সমান, হেটারো বললে কিন্তু সমান না, ঠিক আছে? ডাইফাই সার্কেল লেজটা কেমন? ডাইফাই সার্কেল লেজটা হচ্ছে এরকম, দুই দিক থেকে একত্রিত হয়ে এরকম, দেখো এরকম লেজটা, ঠিক আছে? লেজটা হচ্ছে এরকম দুই দিক থেকে একত্রিত হয়ে এই যে এই পর্যন্ত মিলিত হয়, এটা হচ্ছে আমাদের ডাইফাই সার্কেল। দেখো কন্ড্রিকথিসের পুচ্ছ পাখনা কোন ধরনের? আমরা জানি কন্ড্রিকথিসের পুচ্ছ পাখনা হচ্ছে কি হেটারো সার্কেল, তাই না? যারা হচ্ছে 28 খ অ্যান্সার করছে হেটারো সার্কেল, তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। দেখো হোমো সার্কেল অ্যাক্টিনোপটেরিজি, আমরা যে মাছগুলা খাই, ইলিশ, তারপরে টুনা মাছ যেগুলো আছে সবার কিন্তু লেজটা হচ্ছে সমান, এজন্য আমাদের এটা হোমো সার্কেল হবে এটা। আর যদি ডাইফাই সার্কেল কারা, সেটা হচ্ছে আমাদের কি কোনটা বলো তো? সার্কোপটেরিজি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিন্তু ডাইফাই সার্কেল লেজ। দেখো অ্যান্সারটা হচ্ছে হেটারো সার্কেল। আমরা 29 নম্বর কোশ্চেন, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কোনটি? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, দেখো আমরা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ পড়ছিলাম, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ পড়ছিলাম, ঠিক আছে? অস্থিময় পাখনা বিশিষ্ট মাছ আমরা ক্লাসে অবশ্যই পড়াইছিলাম, যারা ক্লাস করছিল অবশ্যই পারবা। দেখো 29 নাম্বার, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কোনটি? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কোনটি? ইলিশ, স্টিংরে, লাংফিশ, হ্যাগফিশ। দেখো যদি বলে আমাদের হচ্ছে কন্ড্রিকথিস, আমি একটু শর্টে লিখলাম কন্ড্রিকথিস অ্যাক্টিনোপটেরিজি, ঠিক আছে? অ্যাক্টিনোপটেরিজি, আরটা হচ্ছে সার্কোপটেরিজি। দেখো বলছে কন্ড্রিকথিস
কন্ড্র, কন্ড্র মানে আমরা কি জানি, দেখো তরুণাস্থি, তাই না? তা তরুণাস্থি বিশিষ্ট মাছ হচ্ছে কারা? আমাদের এই কন্ড্রিকথিস। অ্যাক্টিনোপটেরিজি, ঠিক আছে, এরা হচ্ছে অস্থিময়, এরা হচ্ছে অস্থিময়। সার্কোপটেরিজিটা হচ্ছে অস্থিময়, ঠিক আছে, সার্কোপটেরিজি হচ্ছে অস্থিময়, দুইটা অস্থিময়। যদি কখনো বলে প্রাচীন অস্থিময় কারা, যদি কখনো বলে প্রাচীন অস্থিময়, ঠিক আছে, যদি কখনো বলে প্রাচীন অস্থিময় কারা, অবশ্যই সার্কোপটেরিজি। এখন আমাদের কোশ্চেন ছিল রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কারা, ঠিক আছে, সার্কোপটেরিজি। দেখো একটা ছন্দ আছে, সার্কাসের ডাইনি অস্থির গান গায়, যেহেতু হচ্ছে সার্কাসের ডাইনি অস্থির গান গায়, সে হচ্ছে ডাইনির কথা বলা হয়েছে, মানে কি ভয়ঙ্কর, মানে কি দেখো সার্কোপটেরিজি। এই জন্য ওদের হচ্ছে যে এটা হবে রশ্মি, সেটা হচ্ছে পিণ্ডাকার, ঠিক আছে, সেটা হবে কি পিণ্ডাকার। যদি পিণ্ডাকার বলে কি বলবা? সার্কোপটেরিজি। এখন আসো অ্যাক্টিনোপটেরিজি, অর্থাৎ যারা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ তাদেরকে বলা হচ্ছে আমাদের অ্যাক্টিনোপটেরিজি, এরা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। তো দেখো রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ হচ্ছে কারা? অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজির জন্য উদাহরণ কি ছিল আমাদের? একটু আগে বললাম ইলিশ, টুনা মাছ যেগুলো আছে, ঠিক আছে, অ্যান্সারটা যারা ইলিশ বলছো 29-এ ক, তাদের অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়েছে, ঠিক আছে। স্টিংরে বা হাঙ্গর যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের এটা না, আমাদের হচ্ছে সিলিকান যেটা, সেটা হচ্ছে আমাদের সার্কোপটেরিজি, লাংফিশটা হচ্ছে আমাদের সার্কোপটেরিজি, হ্যাগফিশ তো পড়ছি। দেখো ইলিশ। নেক্সট কোশ্চেন আসি, দেখো অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীভুক্ত মাছগুলোকে কোন আইস দেখা যায়? আইস তোমাদেরকে আমি খুব ভালোভাবে পড়াইছিলাম, আমরা 4 ধরনের আইসের নাম শুনছিলাম, ঠিক আছে, প্লাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড, আর একটা হচ্ছে কি কসময়েড, গ্যানয়েড। তাহলে কি পড়লাম বলো তো? প্লাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড, গ্যানয়েড, কসময়েড। এখন আসো এই যে গ্যানয়েড আর কসময়েড আইস দুইটা একই ধরনের, গ্যানয়েড আর কসময়েড আইস একই ধরনের। তোমার আজমল স্যার লিখছে গ্যানয়েড আইস, আর মাজদা ম্যাম লিখছে হচ্ছে কসময়েড আইস, ঠিক আছে। দেখো অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীভুক্ত মাছ এর আইস দেখা যায় কোন কোন আইসটা, ঠিক আছে। সবাই একটু 30 নাম্বার কোশ্চেন অ্যান্সার করো। দেখো সাবিরা বলছে হচ্ছে 30-এ বি, হৃদয় হাসান বলছো বি, সেজুতি আক্তার বলছো বি, সাবিরা বলছো বি, ইতি কথা বলছো হচ্ছে খ, মানে হচ্ছে বি, পিঙ্কি হাবিব বলছো হচ্ছে বি, সেজুতি বি, সাবিরা বি, নিরুপমা নিরু হচ্ছে বি। দেখো অ্যাক্টিনোপটেরিজিতে 2 ধরনের কাঁটা দেখা যায়, সেটা হচ্ছে আমাদের কি বলতো? সাইক্লয়েড আর টিনয়েড। যারা হচ্ছে এই যে খ অ্যান্সার করছে তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। এখন আসো দেখো বলছে টিনয়েড আর সাইক্লয়েড। দেখো সাইক্লয়েড কারা? যাদের আইসটা হচ্ছে সাইক্লয়েড হচ্ছে যাদের আইসটা হচ্ছে গোলাকার, যাদের আইসটা হচ্ছে গোলাকার, ঠিক আছে। এখন বলতে পারো ভাইয়া তাহলে গোলাকার আইস কাদের কাদের দেখা যায়? তাহলে গোলাকার আইস কাদের কাদের দেখা যায়? উদাহরণ হিসেবে নিবা রুই টাকি, উদাহরণ হিসেবে নিবা হচ্ছে কি রুই টাকি। রুই টাকিতে হচ্ছে আমাদের কোন আইস দেখা যায়? সাইক্লয়েড আইস, ঠিক আছে। রুই মাছ যখন পড়তে যাবা অবশ্যই সাইক্লয়েড আইস পাবা, সাথে কি পড়বা? টাকি। এদের আইসটা কেমন? গোলাকার। আসো টিনয়েড যেহেতু বলছে, টিনয়েড, তাহলে টিনয়েড কারা? টিনয়েড হচ্ছে কাঁটাযুক্ত আইস যাদের, তারা হচ্ছে আমাদের কাঁটাযুক্ত, তারা হচ্ছে আমাদের কিন্তু টিনয়েড। এখন উদাহরণ পড়বা কি? উদাহরণ পড়বা দেখো ইলিশ মাছে অনেক কাঁটা থাকে না, ইলিশ, সাথে পড়বা হচ্ছে কই, সাথে কি পড়বা? কই, ঠিক আছে। তো দেখো আমাদের কোশ্চেন বলছিল অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীভুক্ত মাছগুলোকে কোন আইস দেখা যায়? অ্যান্সার হবে টিনয়েড এবং সাইক্লয়েড। সাইক্লয়েড কারা? তাদের আইসটা হচ্ছে গোলাকার। উদাহরণ কি? রুই মাছ, টাকি, ঠিক আছে। আরটা হচ্ছে কি বলছে? টিনয়েড। তাহলে টিনয়েড কারা? কাঁটাযুক্ত, তাহলে কাঁটা কাদের থাকে? ইলিশ এবং কই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি, দেখো অ্যান্সারটা টিনয়েড, অ্যান্সারটা হচ্ছে কি টিনয়েড। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি, দেখো কি বলছে? দেহে গ্যানয়েড ধরনের আইসে আবৃত শ্রেণী কোনটি? দেহে গ্যানয়েড, গ্যানয়েডের অপর নাম কি পড়ছিলাম? আর একটা নাম পড়ছিলাম, আমাদের নাম কি বলছিল? কসময়েড, কসময়েড, ঠিক আছে। গ্যানয়েড আইসের নাম কি বলছে? কসময়েড। কাদের দেখা যায় গ্যানয়েড আইসটা? কাদের? একটু আগেই পড়াইছি ভাই, একটু আগেই। আমি পড়াইছিলাম না, একটু আগে লিখছিলাম না,
কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। ঠিক আছে, কি পড়লাম? তরুণাস্থি আমাদের হচ্ছে কোথায় ছিল? কন্ড্রিকথিস। এদের কি আইসটা কি ছিল? প্লাকয়েড। ঠিক আছে, এদের আইসটা কি ছিল? প্লাকয়েড। একটু আগেই পড়লাম সাইক্লোয়েড এবং টিনয়েড কাদের? অ্যাক্টিনোপটেরিজি, রশ্মি পাখনা বিশিষ্ট মাছ যারা। ঠিক আছে, এদের লেজটাও কিন্তু ছিল আমাদের হোমো সার্কাল। ঠিক আছে, যেমন উদাহরণ ছিল কিন্তু ইলিশ। আসো কি বলছে? গ্যানোয়েড আইস। একটু আগে পড়াইছি না ভাইয়া, সার্কোপটেরিজিতে গ্যানোয়েড বা কসময়েড আইস পাওয়া যায়। কসময়েড এবং কি বলছে? গ্যানোয়েড। ঠিক আছে, তো একটু আমি কমেন্ট দেখি। সাবিরা বলছে ডি, সেতুতি ডি। পিঙ্কি হাবিব বলছো হচ্ছে 31-এ ঘ। 31-এ দেখো যারা হচ্ছে 31-এ ঘ বলছো মানে কি সার্কোপটেরিজি, তার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। তো আমরা অ্যান্সারটা দেখি, সেটা বলছে হচ্ছে আমাদের কি সার্কোপটেরিজি, সার্কোপটেরিজি। পরবর্তীতে দেখো আমরা আসি, বলছে সর্বপ্রথম খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো সর্বপ্রথম চার পা নিয়ে যাত্রা শুরু করেছিল কারা? সর্বপ্রথম চার পা নিয়ে যাত্রা শুরু করেছিল কারা? অপশানে দেখো উভচর, পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ। সবাই 32 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করব। ঠিক আছে, 32 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করব। কারোর কোনো কোশ্চেনে ঝামেলা হইলে বা কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কি বলছে? সর্বপ্রথম চার পা নিয়ে যাত্রা শুরু করেছিল কারা? তারা হচ্ছে কি উভচর, পাখি, স্তন্যপায়ী নাকি সরীসৃপ? দেখো যেহেতু চার পা নিয়ে যাত্রা শুরু করছিল এই জন্য এদেরকে বলা হচ্ছে চতুষ্পদী। কি বলা হয় ভাইয়া? চতুষ্পদী বা টেট্রাপোড। চতুষ্পদী বা টেট্রাপোড বলা হয়। ঠিক আছে, 32-এ নিরুপমা নিরু বলছে হচ্ছে ক, সাবিরা বলছে হচ্ছে এ, আহমেদ মাফিয়া সিদ্দিক বলছে আমার নাম ভাই একবারও বললেন না। আচ্ছা তোমার নাম বলবো, কমেন্ট করো, সমস্যা নাই। ইস্মিতা বলছে হচ্ছে 32-এ ক। এখন আসো দেখো কি বলছে, চার পা নিয়ে যাত্রা শুরু করছিল। যেহেতু চার পা নিয়ে যাত্রা শুরু করছিল মানে কি টেট্রা। আমরা টেট্রা মানে কি জানি? চার। এর মধ্যে ওকে কি বলা হয়? টেট্রাপোড। ঠিক আছে, টেট্রাপোডের বাংলা কি? চতুষ্পদী। এই চতুষ্পদী প্রাণী কাদেরকে বলা হয়? ঠিক আছে, অ্যামফিবিয়া। আমরা অ্যামফিবিয়া মানে কি বুঝি বলো তো? সবাই কমেন্ট করো তো একটু, অ্যামফিবিয়া মানে কি? অ্যামফিবিয়া মানে কি? সবাই একটু ইয়ে করো। অ্যামফিবিয়া মানে হচ্ছে উভচর, তাই না? অ্যামফিবিয়া মানে হচ্ছে কি? উভচর। যারা হচ্ছে 32-এ ক বলছো তাদের অ্যান্সারটা কারেক্ট হচ্ছে। পাখি কারা? এভিস। স্তন্যপায়ী কারা? ম্যামালিয়া। সরীসৃপ কারা? রেপটিলিয়া। ঠিক আছে, দেখো উভচর অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, প্রতি পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে না কোন প্রাণীর? কোশ্চেনটা খুবই ট্রিকি কোশ্চেন, খুবই ভেবে চিন্তে অ্যান্সার দিবা। কি বলছে? প্রতি পায়ে কয়টা? 5টি করে কি নখরযুক্ত, নখরবিহীন না কিন্তু, নখরযুক্ত আঙ্গুল থাকে না। আঙ্গুল থাকে না কোন প্রাণীর? ঠিক আছে, ঘড়িয়াল, সাপ, টিকটিকি, কুমির। ঘড়িয়াল, সাপ, টিকটিকি, কুমির। সবাই অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো। পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল থাকে না কাদের? খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। কঠিন হয়ে গেল নাকি? দেখো যারা হচ্ছে বলছো টিকটিকি, ভাই টিকটিকি কিভাবে? কোশ্চেন আসো দেখো, টিকটিকি অ্যান্সারটা হবে সাপ। অ্যান্সারটা হবে সাপ। কি বলছে? নখরযুক্ত আঙ্গুল থাকে না কাদের? এই সাপের কি আঙ্গুল থাকে? দেখবা কি সাপ এবং কিছু লিজার্ড আছে তাদের কি হচ্ছে আমাদের 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে না। নখরবিহীন কারা? নখরবিহীন হচ্ছে অ্যামফিবিয়া। এই অ্যামফিবিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের কিন্তু টিকটিকি। দেখো ঘড়িয়াল হবে না, আমাদের হচ্ছে কুমির। কুমির হচ্ছে কিন্তু ব্যতিক্রম প্রাণী, সামনে পড়বো দেখবো। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, অ্যান্সারটা হচ্ছে সাপ। যারা সাপ বলছো তাদের অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়েছে। ঠিক আছে, যারা সাপ বলছো কোশ্চেনটা অনেকে কিন্তু ভুল করছো। এর আগের কোশ্চেনটা 33 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে কিন্তু সাপ। বই স্পেসিফিকভাবে দেওয়া আছে যে প্রতি পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে, কিন্তু ব্যতিক্রম 2টা আছে, কিছু লিজার্ড এবং সাপ। ঠিক আছে, তোমরা এটা ভুল করছো কেন? কারণ আমি কোশ্চেনটা একটু ঘোরায় করছি। ঠিক আছে, বুঝতে পারছো কি কোশ্চেনটা? কি বুঝতে পারছো? দেখো কি বলছে? নখরযুক্ত। ভাই নখরবিহীন বললে অ্যামফিবিয়া, আর নখরযুক্ত
আসলে তো হচ্ছে আমাদের যে রেপটিলিয়া বা সরীসৃপরা আছে এদের কিন্তু অবশ্যই নখরযুক্ত আঙ্গুল থাকে, ঠিক আছে? থাকে না কাদের? আমি তোমাদের ওই দিন ক্লাসে পড়াইছিলাম 5টা জিনিস ব্যতিক্রম, ঠিক আছে? ব্যতিক্রম থেকে কিন্তু কোশ্চেন আসে, এই জন্য কিন্তু এই কোশ্চেনটা রাখছি। দেখো থাকে না কাদের, ব্যতিক্রম পড়াইছিলাম না, সাপ এবং কিছু লিজার্ড। কোশ্চেনটা কি বুঝতে পারছো? নিরুপমা বলছে হচ্ছে বুঝেছি ভাইয়া। ও আচ্ছা বুঝেছি ভাইয়া, ঠিক আছে। দেখো সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড নয় কোনটির? সম্পূর্ণ মানে কি 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড নয় কোনটির? কোশ্চেন পড়তে হবে ভাইয়া। দেখো কি বলছে, 9। এই 9 দেখে অ্যান্সার বের করো, ঠিক আছে? 9 প্রতি না হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড নয় কোনটির? বাদুড়, দোয়েল, কুমির, সোনাব্যাং। বাদুড়, দোয়েল, কুমির, সোনাব্যাং। অ্যান্সার করো, অ্যান্সার করো দ্রুত, দেখি কে সবার আগে অ্যান্সার করে। প্রতি পায়ে না, সেটা না। কোশ্চেন হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড নয় কোনটির? নিরুপমা বলছে হচ্ছে 34 খ, সেজুতি বলছে হচ্ছে 34 বি, প্রিয়ন্তী, আয়েশা, সেজুতি, তারপর হচ্ছে ইতিকথা, তাহেরা জান্নাত, সেজুতি আক্তার, দোয়েল। জানি এই কোশ্চেনটা ঘোলাবা, ঠিক আছে? তোমাদের কিন্তু কিছু কিছু ঠিকই কোশ্চেন রাখা হয়, ঠিক আছে, যাতে তোমরা ব্যাখ্যাটা বা তোমাদের যে কনফিউজড যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু কিছু কনফিউজিং কোশ্চেন বলো বা ঠিকই কোশ্চেন রাখি, ঠিক আছে? তো আসো দেখো আমরা একটু সমাধান করি। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, আমরা না পড়ছিলাম ব্যতিক্রম কুমির, তো কুমির তো ভাই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখো আমাদের দোয়েলের তো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, দোয়েল কি এবিসির অন্তর্ভুক্ত। আমাদের বাদুড় মানে স্তন্যপায়ী, আমরা তো নিজেরাই আমাদের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, তাই না? তা হচ্ছে বাদুড়ের থাকবে, তাহলে থাকবে না কাদের? সোনাব্যাং, ঠিক আছে? যারা সোনাব্যাং বলছো ঘ, তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। যারা হচ্ছে সাবিরা বলছো ডি, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে। আমাদের বায়োলজি লাভার পেজ থেকে কিন্তু অবশ্যই উত্তরটা দিয়েছে হচ্ছে ঘ, ঠিক আছে? সোনাব্যাং। ভাই কোশ্চেন কিছু কিছু কেন ট্রিকি রাখি, এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাই এত কঠিন কোশ্চেন কেন? আসলে কিন্তু কঠিন কোশ্চেন না, তোমাদের পড়ার ভেতর থেকে কিন্তু আমরা কোশ্চেন ধরছি। দেখো তোমরা যখন পড়তেছো পড়তে যাচ্ছ, যখন পাখি পড়তেছো এভিস, তখন কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাহলে ওইখানে তো উদাহরণ অবশ্যই দোয়েল ছিল। তুমি যখন হচ্ছে ম্যামালিয়া পড়তেছো অবশ্যই তো বাদুর উদাহরণ পড়ছো, ঠিক আছে? ওইখান থেকে কিন্তু আমি মেইনলি কোশ্চেনটা করছি। তো দেখো আমরা অ্যান্সারটা দেখে নিই, আমাদের সোনাব্যাং, ঠিক আছে? পরবর্তীতে দেখো আমাদের কি বলছে, প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী দল কোনটি? এটা হচ্ছে এটাও একটা ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী দল কোনটি, ঠিক আছে? প্রথম কারা পড়তে হবে? ওই যে পড়ছিলাম না সমষ্ণ শোণিত, অর্থাৎ কি সমষ্ণ শোণিত বলতে কি বোঝাচ্ছে? আমাদের বোঝাচ্ছে হচ্ছে কি এন্ডোথার্মিক, ঠিক আছে? আমাদের এন্ডোথার্মিক আর এক্টোথার্মিক পড়ছিলাম না। এখন এন্ডোথার্মিক কারা ভাইয়া? এন্ডোথার্মিক যারা হচ্ছে পরিবেশের সাথে তাপমাত্রা কি ওঠানামা করেন, তাদের হচ্ছে আমরা কি বলবো? এন্ডোথার্মিক। আর একটো কারা? তাদের পরিবেশের সাথে তাপমাত্রা কি ওঠানামা করে, ঠিক আছে? তো দেখো কি বলছে, প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী দল, অর্থাৎ অবশ্যই মেরুদণ্ডী হইতে হবে। এখন আসো দেখো উষ্ণ রক্ত বিশিষ্ট, আমাদের আজমল স্যারের বইতে খুবই স্পেসিফিকভাবে লেখা আছে এভাবে যে পাখির শরীরেই প্রথম সমষ্ণশোণিত বা এন্ডোথার্মিক দেখা যায়। এখন আসো তাহলে যেহেতু বলছে পাখি, এখন পাখি যেহেতু ম্যামালিয়া তো হবেই না, স্তন্যপায়ী, এভিস মানে পাখি, তাহলে যেহেতু পাখি পাচ্ছি অবশ্যই অ্যান্সারটা কি হবে? এভিস। অবশ্যই অ্যান্সারটা কি হবে? এভিস। যারা এভিস বলছো তাদের অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়েছে। দেখো ইতিকথা বলছে হচ্ছে এভিস, শিহাব মাহমুদ বলছে এভিস, সেজুতি আক্তার বলছে হচ্ছে এভিস হবে ভাইয়া, হ্যাঁ অবশ্যই। নিরুপমা বলছে হচ্ছে খ মানে এভিস, সেজুতি আক্তার বলছে বি। দেখো বলছে প্রথম উষ্ণ বিশিষ্ট, তুমি যখন পাখির কথা বলছে বা উষ্ণ বিশিষ্ট রক্ত, পাখি না যে দল বলুক ভাইয়া সেটা হচ্ছে এভিস। এভিস মানে আমরা কিন্তু পাখি পড়ি, আর আমাদের কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে জুড়ে প্রায় 10,500 মতো পাখি আছে, পাখি প্রজাতি, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে অনেক সময় যে তাহলে বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা কয়টা, ঠিক আছে? এখানে আজমল স্যার এবছর নতুন বইয়ে অ্যাড করছে, সেটা হচ্ছে কমেন্ট দেখি একটু, হ্যাঁ এভিসি হবে, ঠিক আছে? সে যদি একটা নাফিজা আপনি দেওয়া হচ্ছে বি, হ্যাঁ অবশ্যই এভিস। এখন দেখো আমি তো বললাম যে সারা পৃথিবী জুড়ে প্রায় 10,500 মতো, যদি পৃথিবী জুড়ে বলে, দেখো
একটু দেখি, যদি বলে পৃথিবীতে কত প্রজাতি, তাহলে অবশ্যই হচ্ছে 10,500, মানে কি হচ্ছে আমাদের 10,500। ঠিক আছে, এখন আসো বাংলাদেশে প্রাপ্ত, এটা আজমল স্যার এবছর নতুন বইয়ের এডিশনে যোগ করছে। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা কয়টা? দেখো এখানে দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে কি পরিযায়ী, মানে যাদের হচ্ছে অভিযোজন ক্ষমতা আছে। ঠিক আছে, পরিযায়ী যারা হয় অতিথি পাখি আর কি। দেখো খেয়াল করো, সেটা হচ্ছে কি বলছে, স্থায়ী। স্থায়ী কত, আর হচ্ছে একটা হচ্ছে পরিযায়ী। এখন দেখো একটু কমেন্ট দেখি, পৃথিবীতে হচ্ছে 10,500। ঠিক আছে, যদি আমাদের হচ্ছে বলে স্থায়ী তাহলে হচ্ছে 650। ঠিক আছে, 650। আর যদি বলে পরিযায়ী পাখি কয়টা, 176 প্রজাতি। ঠিক আছে, স্থায়ী বললে 650, পরিযায়ী বললে 176, পৃথিবী জুড়ে সমগ্র পৃথিবী জুড়ে বললে 10,500। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো আমাদের হচ্ছে কি বলছে, সেটা হচ্ছে কি স্তন্যপায়ী এবং উড্ডয়নে সক্ষম কোনটি? স্তন্যপায়ী এবং উড্ডয়নে সক্ষম কোনটি? ঠিক আছে, স্তন্যপায়ী, অবশ্যই স্তন্যপায়ী হইতে হবে এবং উঠতে পারবে কারা? ঠিক আছে, দেখো দোয়েল, রাজশকুন, বাদুড়, কালো তিতির। দোয়েল, রাজশকুন, বাদুড়, কালো তিতির। কালো তিতির কিন্তু একটা পাখি, এটা বলে দিলাম। ঠিক আছে, দেখো দোয়েল, রাজশকুন, বাদুড়, কালো তিতির। অ্যান্সার করো, অবশ্যই স্তন্যপায়ী এবং উড্ডয়নে সক্ষম। শিহাব মাহমুদ বলছো ভাইয়া এন্ডোথার্মিক নাকি এক্টোথার্মিক? ভাইয়া পাখি বললে হচ্ছে কি এন্ডো। ঠিক আছে, পাখি বললে কি এন্ডো, পাখি বললে এন্ডো। হ্যাঁ ইতি কথা, স্থায়ী 650, পরিযায়ী 176, আর পৃথিবীতে বললে 10,500। শিহাব মাহমুদ বলছে হচ্ছে এ, অর্থাৎ দোয়েল, মানে উড্ডয়নে সক্ষম দোয়েল, তাই তো? তাই রাজশকুনের কি ডানা ডানা নাই, উঠতে পারে না? কালো তিতির কিন্তু অবশ্যই বলছি পাখি, ওদের কিন্তু উঠতে পারে। বাদুড়ও তো উঠতে পারে, কিন্তু কোশ্চেন কি বলছে, স্তন্যপায়ী এবং উড্ডয়নে সক্ষম। অবশ্যই স্তন্যপায়ী হইতে হবে এবং উঠতে পারবে। দেখো সবাই উঠতে পারে, বাট সবাইয়ের ভিতরে কিন্তু স্তন্যপায়ী না। সবাই উঠতে পারে কিন্তু সবাই কিন্তু স্তন্যপায়ী না। হ্যাঁ দেখি একটু কমেন্ট পড়ি। আশা সিদ্দিকা বলছে হচ্ছে 36-এ ছি। তাহেরা জান্নাত 36-এ ছি বলছো, সে যদি একটা 36-এ ছি। পিঙ্ক হেবি বলছো বাদুড়। নিরুপমা নিরু হচ্ছে গ বলছো। নাফিজা দিয়া 36-এ দোয়েল, মেবি দোয়েল হবে না। দেখো সে যদি, দেখো আমরা ওটা একটু কোশ্চেনটা সলভ করি। কি বলছে ভাই, স্তন্যপায়ী। দেখো স্তন্যপায়ীতে আমরা মেইনলি আজমল স্যারের বলতে দুটো উদাহরণ পড়ি, একটা হচ্ছে তিমি, একটা হচ্ছে তিমি, আর একটা হচ্ছে বাদুড়। ঠিক আছে, এটা হচ্ছে বাদুড়। এই বাদুড় কিন্তু অবশ্যই স্তন্যপায়ী, বাদুড় হচ্ছে অবশ্যই কি স্তন্যপায়ী। ঠিক আছে, এবং কিন্তু বাদুড় একমাত্র স্তন্যপায়ীদের ভিতরে ব্যতিক্রম যারা উঠতে পারে, সেটা হচ্ছে আমাদের কি বাদুড়। দোয়েল আসো, দোয়েল কিন্তু আমাদের হচ্ছে এবিসের অন্তর্ভুক্ত, মানে কি পাখি। রাজশকুনও কিন্তু আমাদের এবিসের অন্তর্ভুক্ত, মানে কি পাখি। কালো তিতির তো আমি আগেই বলে দিয়েছিলাম এটা পাখি হবে, তার মানে সঠিক অ্যান্সার কোনটা হবে, অবশ্যই বাদুড়। দেখছো কোশ্চেন একটু পেঁচায় দিলে তোমরা হচ্ছে অ্যান্সার করতে খুবই কষ্ট হয়ে যায়। এত ভালো করে ভাইয়া ক্লাস নেওয়ার পরেও এত সুন্দর করে শেখায়, তারপরে যদি এরকম করলে হবে? আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া। আমাদের আবিদ কিন্তু খুবই দুর্দান্ত ক্লাস নিচ্ছে। ওকে দেখো এরপরে দিকে দেখি আর কি, আমাদের দেখো নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পারে? ডিম পারে কোনটা আর কি দেখো। এবং আমার মনে হয় যে এটা জিনিসটা তোমরা অনেকেই জানো আর কি। এই জায়গায় দেখো সিল, প্ল্যাটিপাস, ক্যাঙ্গারু এবং বাদুড়। অর্থাৎ আমাদের এই প্ল্যাটিপাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণী আর কি। এটাকে অনেক ধরনের, এটা ইউথেরিয়া বলো বা আরো একটা জিনিস আছে, এটা আমি বলতেছি না আর কি কোন থেরিয়ার মধ্যে পড়ে আর কি। এটা প্রোটোথেরিয়া, আরো একটা জিনিস আছে মেটাথেরিয়া, আমরা পরে বলবো এটা। তাহলে নিচের কোনটা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ডিম পারে? তো আমার মনে হয় যে ডিম পারে আমার হয়েছে ভাইয়া, ভেরি গুড নিরুপমা নিরু। আর উত্তরটা কে দেয় আর কি দেখি, আর কে কে উত্তর দেয়। আমাদের 9টা শেয়ার হয়েছে, আর একটু শেয়ার তো করা যায় আর কি বাচ্চা কাচ্চারা। ওকে দেখি, আচ্ছা ভেরি গুড। 37-এ সি উত্তর দিয়েছে অনেকেই। প্ল্যাটিপাস অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে, মূলত এটা প্ল্যাটিপাস। ওকে, তো এটা আমার খুব বেশি ব্যাখ্যাতে এটাতে আমরা যাচ্ছি না আর কি। সি হবে সেজুতে আক্তার, আয়েশা সিদ্দিকা,
ওকে, এরপরে দেখো প্ল্যাটিপাস, উত্তর ঠিক আছে তোমাদের প্ল্যাটিপাস। এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো আমাদের 38 নম্বর প্রশ্ন বলেছে মার্সুপিয়াম নামক থলি থাকে। দেখো মতে মার্সুপিয়াম নামক থলি থাকে কাদের? মূলত থাকে এটা কিন্তু ক্যাঙ্গারুদের ক্ষেত্রে, তাই না? এক ধরনের থলে থাকে আর কি, একটা টাইপের। তো যাই হোক, আমাদের ক্ষেত্রে খেয়াল করি এই জায়গায় আমাদের কর্ডেকদের মধ্যে আরো অনেক কয়েকটা ভাগ রয়েছে আর কি। ম্যামালদের মধ্যেও একটা প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া, অমরার উপরে ভিত্তি করে আর কি। ইউ মানে হচ্ছে সত্য, মানে এদের অমরা হচ্ছে একদমই প্রকৃত অমরা আর কি। যেটা মেটাথেরিয়া, এদের অমরার মধ্যে একদম এটা আদি আর এটা হচ্ছে সত্য, এই দুইটার মাঝখানে একটা থাকে আর কি, যাকে আমরা বলি সরল প্রকৃতির আর কি মূলত অমরা। আর যেটা প্রোটোথেরিয়া, এটা হচ্ছে আদি টাইপের। ওকে, তাহলে এর মধ্যে একটা জিনিস দেখো, মার্সুপিয়াম থলি, মনে রাখতে হবে যে মার্সুপিয়াম মতে মেটাথেরিয়া, মতে কি মেটাথেরিয়া। এবং মার্সুপিয়ামের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ বলো তো, একটা থলে থাকে কাদের বলো তো, একটা উদাহরণ? ভাই অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু। এবং আমাদের মনে হয় নিউজিল্যান্ডের দলের সম্ভবত ক্যাঙ্গারুর একটা ছবি দেওয়া আছে। নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়ারই হওয়ার কথা আর কি। ওকে, কারণ অস্ট্রেলিয়া জাতীয় প্রাণী তো বলা হয় ক্যাঙ্গারুকে। ঠিক আছে, তাহলে এটা হবে মেটাথেরিয়া। এটা রাইট অ্যান্সার কোনটা? মেটাথেরিয়া। নিরুপমা উত্তর দিয়েছে, ইতিকথা উত্তর দিয়েছে, মিতা উত্তর দিয়েছে, এরপর সিদ্দিক আহমেদ মাফিয়া সিদ্দিক উত্তর দিয়েছে, ভেরি গুড। 38-এর বি, হ্যাঁ ওকে ওকে, রাইট অ্যান্সার। চলো এরপর আমরা 39 নম্বরের দিকে একটু চলে যাই, দেখি কি বলে আর কি আমাদের। আবিদ, লেটস গো টু দ্য 39 নাম্বার। আমাদের ক্লাসটা যে কতটা ইফেক্টিভ এটা কমেন্টস দেখলেই বোঝা যায় আর কি। 1 পয়েন্ট কত কে জানো কমেন্টস? 8K নাকি 7K টাইপের একটা কমেন্টস হচ্ছে বাচ্চা কাচ্চাদের। চলো, কেঁচোর কততম দেহখণ্ডকের অঙ্কিত দেশে একটা স্ত্রী জনরন্ধ্র থাকে? ওকে, এই কেঁচোর বৈজ্ঞানিক নাম হচ্ছে মেটাফির পোস্ট্রোমা। ওকে, এবং এই কেঁচোনে কয়েকটা জিনিস দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 14তম খণ্ডকে, একটা হচ্ছে 14 থেকে 16তম খণ্ডকে, আর একটা হচ্ছে 18তম খণ্ডকে। এই তিনটা জিনিস আমাদের প্র্যাকটিক্যালে দেখে দেওয়া রয়েছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ওকে, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বারে। তাহলে দেখি উত্তরটা কি দেয়। জনরন্ধ্র থাকে কত? 14, 16, 18 নাকি 20? সে যদি বলছে হচ্ছে বি মানে হচ্ছে 16তম খণ্ডে। আচ্ছা ওকে, সাবেরে উত্তর দিয়েছে বি। না, এটা 38 নাম্বার, এটা 39। স্মিতা বলছে হচ্ছে বি। আচ্ছা, মানে 39-এর বি বলছে, মানে 16তম খণ্ডকে। সাবিরা উত্তর দিয়েছে বি, সেজিত উত্তর দিয়েছে বি, দিয়া উত্তর দিয়েছে 39-এর বি। ওকে ওকে, ঠিক আছে। আর আচ্ছা, মনে রাখবা স্ত্রী জনরন্ধ্র থাকে মূলত 14 নম্বর খণ্ডকে। কত নম্বর খণ্ডকে? 14 নম্বর খণ্ডকে। ক্লাইটেনাম মানে ওই যে যেটা টেলাম, দেখবা কেঁচোর গলার দিকে একটা সুন্দর একটা বেষ্টনী করে আলাদা একটা কালারেরই একটা জিনিস থাকে আর কি, বুঝতে পারছো? আলাদা স্পেশালি বাদামি কালারের একটা মালার মতো থাকে, ক্লাইটেনাম। আর 18তম খণ্ডকে থাকে পুরুষ জননরন্ধ্র। তাহলে খেয়াল করে দেখো, 14তমতে থাকবে স্ত্রী জননরন্ধ্র, 14 থেকে 16তম মধ্যে থাকবে ক্লাইটেনাম, এবং 18তমতে থাকবে পুরুষ। অর্থাৎ আমরা যদি চলে আসি 39-এর ক্ষেত্রে, আয়েশা সিদ্দিকা উত্তর দিয়েছে, পিঙ্কি হাবিব উত্তর দিয়েছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 14তম খণ্ডকে, মানে রাইট অ্যান্সার হবে ক, 39-এর ক। ক্লিয়ার? 16তম খণ্ডকের দিকে আমাদের ক্লাইটেনিয়াম থাকবে, 18তম খণ্ডকের দিকে থাকবে আমাদের পুরুষ জনন। চলো এরপরে দেখো, এরপরে কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং কোশ্চেন আসতেছে, এবং এটা লাস্ট একটা প্রশ্ন আর কি আমাদের 40 নম্বর প্রশ্নটা, এটা লাস্ট একটা প্রশ্ন। আরশোলার বৈজ্ঞানিক নাম কি? যদিও বা বৈজ্ঞানিক নাম মেডিকেলে কম আসে, বাট ভার্সিটিতে অনেক বেশি আসে। দেখো, টিনিয়া সোলিয়াম, পাইলা বা পিলা গ্লোবোসা, প্রি প্ল্যানেটা আমেরিকানা, আর মেটাফির পোস্ট্রোমা। একটু আগে আমি উচ্চারণ করেছিলাম একটা প্রাণীর একটা নাম, মেটাফির পোস্ট্রোমা, প্রি প্ল্যানেটা আমেরিকানা, পাইলা গ্লোবোসা বা পিলা গ্লোবোসা, এবং টেনিয়া সোলিয়াম। 40-এর তাহেরা জান্নাত 40-এর সি উত্তর দিয়েছে, প্রি প্ল্যানেটা আমেরিকানা। আর কে উত্তর দিচ্ছে আর কি দেখি আমরা। ইতিকথা 39-এর উত্তর দিয়েছে। আমি কিন্তু অ্যান্সার লিখে দিছি ভাই।
1.3 কে কমেন্টস, আবিদ 1.3 কে কমেন্টস, মানে আমাদের হয়তো বা ভিউয়ার্স কম, বাট আমাদের ভিউয়ার্স যারা তারা না একদম কমেন্টস করে ফাটায় দেয় পুরা। এবং তারা সত্যি ক্লাস করে, একটা ক্লাস কতটুকু হয়েছে এটা কিন্তু ভিউ দেখে মানে জাজ করার কিন্তু সুযোগ নাই, কতটুকু তারা ওদেরকে যদি একটা কোশ্চেন ছড়িয়ে দিই যে ওরা কাকে মিস করতেছে, সেটাই তো। আচ্ছা বলো তো আমাদের এই ওয়ান শট এমসিকে তোমরা কোন মেন্টরকে মিস তোমরা এই মুহূর্তে আজকে করছো আর কি, বলো তো? এবং ভাইয়া এই যে বৈজ্ঞানিক নামগুলা এগুলা কিন্তু আমরা একটু মানে মজা করে পড়তে পারি অবশ্যই। যেমন দেখো অনেকে উত্তর দিয়েছে, দেখো টিনিয়া সোলিয়াম, আমরা তোমাদের একটু আগে দেখাইছিলাম একটা ফিতাকৃমি, ওকে, মূলত কার ফিতাকৃমি? শুকুরের যেটা ফিতাকৃমি এটাকে বলা হয় টিনিয়া সোলিয়াম। আচ্ছা ভাই, ফিতাটা যদি আমি যেহেতু ইলাস্টিক টান দিলে কি হয়? বাড়ে। বাড়ে, তাই না? তা আমরা একটু ওই যে ফিতা যেহেতু বলছে ফিতা, কি টানতেছি? ফিতা, এই জন্য টানিয়া, ফিতা টানিয়া, ঠিক আছে, এই জন্য টেনিয়া সোলিয়াম। ফিতা টেনিয়া ছিঁড়ে ফেলছে, বুঝছো? আর টেনে বলতে টেনিয়া ছিঁড়ে ফেলছে মানে সোলিয়াম, ঠিক আছে। টেনিয়া সোলিয়াম মানে হচ্ছে কি ফিতা। আসো ফিলা কি বলছে? গ্লো বলছে। ভাইয়া গ্লো মানে কি একটু যদি পড়ি, গোল মতো না? গোল। তা আমাদের আপেল, আপেল কেমন হয়? আপেল কি ডিম্বাকৃতির হয়? গোল। আপেল যেহেতু গোল হয় অবশ্যই ফিলাগুলো হচ্ছে গোল। আপেল শামুক, এবং হচ্ছে আপেল শামুক। এটা ইন্টারেস্টিং বিষয় যেটা, এই যে আরশোলা মানে আমরা কি বলি? তেলাপোকা, তাই না? যে আরশোলা বা তেলাপোকা সর্বপ্রথম জানো কোথায় সৃষ্টি হয়েছিল? বলতে গেলে তাদের জন্মস্থান বলা হয় আমেরিকা। জন্মস্থান বলা হয় কিন্তু আমেরিকা, ঠিক আছে। দেখো ওর বৈজ্ঞানিক নামটাই কিন্তু আমেরিকানা, ঠিক আছে, প্ল্যানেটা আমেরিকানা, ঠিক আছে। দেখো কত সহজ দিয়ে মনে রাখা যায়। পোস্টহুমা আমরা জানি কেচর বৈজ্ঞানিক, কেচর বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, বৈজ্ঞানিক নাম। এবং সবাই কমেন্টস করছে যে আমরা আতঙ্ক ভাইয়াকে মিস করছি। ইয়েস, উই মিস হিমেলট। ফাহাদ থাকা মানে একটা লিখছে ভাই গিনিপিগ ভাইকে। গিনিপিগের দাঁতের সংখ্যা 20টা, ওকে। এবং খুবই ভালো, আমাদের আজকের ক্লাস 1 ঘন্টা 39 মিনিট থেকে 40 মিনিটের দিকে হয়ে যাচ্ছে। রাইট অ্যান্সার হবে মূলত আমাদের প্রি প্ল্যানেটা আমেরিকানা। এবং সবার শেষে আমাদের লাস্ট আরেকটা স্লাইড, যে স্লাইডটা তোমাদের আবারও ওয়েলকাম টু ইউ আওয়ার মাস্টার টপিক অফ সাইকেল 2-তে তোমরা আসতে পারো অবশ্যই। আর হ্যাঁ, এখানে আমাদের দেখো দাগানো বইয়ের যে পিডিএফ, আমরা বলছি যে দেশ সেরা, আমাদের দাগানো বইয়ের পিডিএফটা কিন্তু সারা বাংলাদেশে অনেক 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 ব্যাপক সারা ফেলেছে। প্রতিদিনই অনেক মানুষ আমাদের পেইড গ্রুপে যুক্ত হচ্ছে। সো যারা যারা আমাদের দাগানো বইয়ের পিডিএফটা নিতে চাও তোমরা আমাদের পেজে মেসেজ দিতে পারো। আমাদের দাগানো বইয়ের পিডিএফটা মূলত অ্যাডমিশন ফোকাসড। কোন অ্যাডমিশন? মেডিকেল অ্যাডমিশন। আর হ্যাঁ, অ্যাডমিশন ফোকাস মানে অবশ্যই মেডিকেল অ্যাডমিশন হলে ভার্সিটিতে সেটা অটোমেটিক্যালি ফুললি কভার করে, ওকে। এবং আমাদের শুধু বায়োলজির জন্য 199 টাকা, এবং আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটাকে আমরা বলি পিসিবি কম্বো প্যাক, সেটার জন্য থাকবে মাত্র 399 টাকা। সো আশা রাখি তোমাদের সব কিছুই ভালো লাগবে আর কি, সকল কিছু জিনিসই আর কি। আর সাইকেল 2-তে চাইলে দ্রুত এনরোল করে ফেলতে পারো তোমরা। আর আমাদের সাইকেল অনের যত ফিচার ছিল ভাই আজকে হয়তো সমাপ্তি ঘটতেছে, বাট ওদের 1 তারিখে হচ্ছে কি সাইকেল অন আসতেছে, ঠিক আছে। তোমরা হচ্ছে তো আসলে বুঝতে পারতেছো যারা ক্লাস করছো যে আসলে এমসিকিউ বলো বা ক্লাস বলো কত সহজভাবে, অর্থাৎ পানির মতো করে তোমাদেরকে হচ্ছে শেখানো হয়, ঠিক আছে। ভাইয়া তো বেসিক তোমাদেরকে দিয়ে দেয়, বাট বেসিক দেওয়ার পরে আমরা প্রতিদিন সেই পড়া শেষে কিন্তু এমসিকিউ কমপক্ষে 10টা মতো এমসিকিউ সলভ করি, এবং ওই এমসিকিউ 10টা রাখি কিন্তু ওই টপিকের উপর ভিত্তি করে। দেখো ওই চ্যাপ্টার যখন তোমাকে পড়া হয়ে যায় তখন আমরা রাখি একটা অনশট ক্লাস। এই অনশট ক্লাসটা তোমাকে কাজ করবে আমাদের বারবিকিউ বইয়ের মতো। কেমন? দেখো তুমি হচ্ছে বারবিকিউ বইয়ের মতো কেন কাজ করবে আমি বলছিলাম, ভাই আমাকে বলছিল যে আসলে বারবিকিউ বইয়ের ফিচার কয়টা? অবশ্যই 4টা, ঠিক আছে। তুমি বুঝতে পারবা যে আসলে মেডিকেল, তারপর হচ্ছে বলো ভার্সিটি, বলো একাডেমিক, সব কিছু পরিসংখ্যান বা অ্যানালাইসিস দেখতে পারবা প্রথম। তারপরে কিন্তু আমাদের সেই এমসিকিউ ধারাবাহিকতা টপিক ভিত্তিক যে এমসিকিউ দেওয়া আছে সবগুলা কিন্তু পরপর সাজানো, ঠিক আছে। 3 নাম্বার ফিচার ছিল আমাদের বুস্টার রিভিশন। এখানে কিন্তু আমাদের যে লাইন, যে এক্সট্রা লাইনগুলো পড়তে হয় বা আদার্স যে গুরুত্বপূর্ণ লাইন, সেখানে কিন্তু আমরা বুস্টার রিভিশন অর্থাৎ এক নজরে অ্যাট এ গ্লান্স হিসেবে রাখছি। 4 নাম্বার ফিচার ছিল আমাদের সেই বারবিকিউ বইয়ের মতো, যেটা আমরা কিন্তু প্রতিদিন বা হচ্ছে প্রতিটি ক্লাস পর আমাদের যে অনশট এমসিকিউ থাকে, এই অনশট এমসিকিউর উপর যেমন এমসিকিউ থাকে ঠিক বুস্টার টেস্টটাও সেম, ঠিক আছে। তোমরা হচ্ছে এই সলভ করবা, ওই চ্যাপ্টার করবা, সাথে বারবিকিউ এমসিকিউগুলো সলভ করবা, দেখবা ভাইয়া তোমার প্রিপারেশনটা অন্য লেভেলে চলে যাবে। দেখো যারা অ্যাডভান্স পড়াশোনা আসলে করে না তারা কিন্তু খুব বেশি আগাইতে পারে না সেটা না। দেখো তুমি যত অ্যাডভান্স করবে, অ্যাডভান্স জিনিসটা মানে কি? নিজেকে আগায় রাখা, ঠিক আছে। তো চেষ্টা করবা নিজেকে যত দ্রুত আগায় রাখা, যত দ্রুত পারো। আমাদের হচ্ছে সাইকেল 2-তে ভর্তি হও। আমাদের 3টা চ্যাপ্টার আছে, আমি আবারও বলতেছি বোটানির কোষ রসায়ন,
খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, রক্ত সঞ্চালন এবং শ্বসন ও শ্বাসক্রিয়া। ঠিক আছে, তো আমাদের সাইকেল অনের মধ্যে প্রতিনিয়ত আবারও সাইকেল 2 থাকবে। তো আমরা একটু শেষ পর্যায়ে আসি। আমাদের সত্যি কথা বলতে যে সাইকেল 1টা শেষ করলাম মাত্র 1 মাস 6 দিনে বা 7 দিনে। না, শেষ তো হয়ে গেছিল, জাস্ট আমরা অনসাইট ক্লাসটা একটু দেরিতে রাখছিলাম আর কি। এই আর কি যে তোমাদের আজকে সত্যি কথা বলতে যে অনলাইনে অনেক দিন ধরে পথ চলা ছিল, কিন্তু অনলাইনে যে এতটা অ্যাক্টিভলি ভাবে পথ চলা শুরু করব এটা মানে চিন্তাই ছিল না। জাস্ট বিগত 1 মাস ধরে তোমরা মূলত দেখতে পাচ্ছ আর কি, স্পেশালি সেপ্টেম্বরের আগস্টের 17 তারিখ থেকে বা 24 তারিখ থেকে, মূলত 24 তারিখ থেকে আসা 1 মাসে যে এত দূর এগিয়ে যাবে, বায়োলজি লাভার্সের 8000 ফলোয়ার বাড়বে বা এত মেম্বার হবে বা এতটা তোমাদের সাড়া পাবো, সত্যি কথা এটা ভাবিনি আর কি। এবং আমরা সাপোর্ট পাবো বা আমরা সাপোর্ট ওদেরকে দিতে পারবো, এটা আসলে কিন্তু ভাবি নাই ভাই। আমরা আমাদের সর্বোচ্চটা এফোর্টটা দিয়ে যাচ্ছি তোমাদের সকলের জন্য আর কি এই জায়গাটাতে। অ্যান্ড সত্যি কথা সাইকেল 1 মাস্টার টপিক কোর্স এত দ্রুত শেষ করতে পারবে, এত ভালোভাবে শেষ করতে পারবে, এর জন্য আমি কয়েকটা মানুষের প্রতি অনেক কৃতজ্ঞ। অ্যাকচুয়ালি স্ক্রিনে আমাকে দেখা হয়তো সবচেয়ে বেশি, বাট স্ক্রিনের পেছনে সবচেয়ে বেশি কাজ করে আবিদ, সবচেয়ে বেশি কাজ করে তোমার ফাহাদ, সবচেয়ে বেশি কাজ করে রাসেল, যাকে ছাড়া আমাদের কন্টেন্টের সিও সম্ভব না, এবং এরপরে সার্বিক দিক থেকে আমাদের কাজ করে কিন্তু রাকিব। আমি হচ্ছে কিছু না, আমি হচ্ছে জাস্ট একটা কর্মচারীর মতো এখানে আসি, ক্লাস নেই, ক্যামেরার সামনে দাঁড়াই, বাট ওরা ছাড়া হয়তোবা আমি এতটা অনলাইনে অ্যাক্টিভ হতে পারতাম না। তো তাদের জন্যই অ্যাক্টিভ হওয়া, আর সামনে তোমাদের আমরা আমাদের জায়গাটা থেকে সর্বোচ্চটুকু ট্রাই করব তোমাদেরকে দেওয়ার জন্য। এবং কথা যেটা দিয়েছিলাম যে মাস্টার টপিক কোর্স সাইকেল 1টা শেষ করব, ইনশাল্লাহ শেষ হয়ে গেল কিন্তু এইটা। এবং আমি আমার জীবনে কখনো টানা 12-13টা ক্লাস নিই নাই, কিন্তু আবিদ আমাকে 12-13টা ক্লাস নেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের কোষ ও কোষের গঠনের, টানা একদম আমি 12টা থেকে 13টা ক্লাস নিয়ে ফেলছি। বাট এটা মানে আমি নিতে পারছি, আমি নিজেই অবাক, কিরে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর কি, সব কিছু মিলাই যে তোমাদের একটা এক্সপিরিয়েন্স দিতে পারছি, ভালো কি খারাপ এটা তো তোমরা বিচার করবা। আর তোমাদের যে কথাটা সেটা হচ্ছে যে বায়োলজি লাভার যে ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে কিন্তু তুমি এই ক্লাসগুলো ফ্রিতে তুমি পেয়ে যাবে আর কি। ওকে, আমার মনে হয় যে এই ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট আকারে দেখে নিও, আমাদেরও একটা প্রচারণা হবে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, নিজেদের ভালো লাগে আর কি তোমাদের কিছু দিতে পারলে আর কি, এটাই। আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে আমাদেরকে বলতে পারো। তোমাদের কিছু একটু কমেন্টস হয়তো একটু পড়ি আর কি। মিতা বলেছে অনেক ভালো লাগে ভাইয়া, থ্যাংক ইউ বেস্ট ক্লাস নেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপরে সাদিক বলছে থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে, থ্যাংক ইউ, আমরা চেষ্টা করছি আর কি। সাবিরা, শাকিল স্যার বেস্ট, থ্যাংক ইউ, এখানে সবাই বেস্ট। হয়তোবা আমি আমার এক্সপিরিয়েন্সের জন্য হয়তোবা একসময় তারও আমার মতো এক্সপিরিয়েন্সফুল হবে, আমার থেকে আরও বেশি ভালো কিছু হবে, তাই না? আর এইভাবে সব ক্লাস ফ্রিতে মনে হয় না দেওয়া সম্ভব হবে সাইকেল 2 থেকে, কারণ স্বাভাবিকভাবে তো আমাদের অনেক এর পেছনে পরিশ্রম যায়, পরিশ্রমে তো কিছু বিনিময় মূল্য থাকতে হয়। তোমরা চাইলে অবশ্যই সাইকেল 2তে তোমরা দ্রুত 2-1 দিনের মধ্যে এনরোল করে ফেলো। সাইকেল 2তে আমাদের ক্লাস শুরু হচ্ছে, আর আমাদের ফ্রি ক্লাসগুলো কীভাবে চলবে আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই তো। আর এইচএসসি যদি ক্যান্ডিডেট কেউ থেকে থাকো তোমরা আমাদেরকে একটু পেজে বইলো যে আমরা চাচ্ছি যে তোমাদের জন্য একটা কোনো আতঙ্ক আসছে, তোমাদের জন্য যাতে আমরা কোনো কিছু একটু করতে পারি আর কি ফ্রিতে। আর আমাদের লাইভ ক্লাসে যদি ফাহাদ অস্থির ক্লাস হচ্ছে ভাইয়া, ফাহাদ এখন ক্যাম্পাসে বান্ধবীদের সাথে মনে আড্ডা দিচ্ছে জাহাঙ্গীরনগরে। তো ফাহাদের জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা থাকলো আর কি। সাবিরা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। তো এই তো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মনে হয় যে আজকের জন্য আমরা মাস্টার টপিক কোর্স সাইকেল 1টার আজকে আমরা ইতি টানলাম। অনেক পরিশ্রম ছিল এর পেছনের, পর্দার সামনে হাসি মুখে দেখলেও কিন্তু পর্দার পেছনে আমাদের অনেক কষ্ট হয় আসলে ভাই। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। সাইকেল 2তে যারা যারা রয়েছে পেইড কোর্সে তারা দেখা হবে, আর যারা যারা নাই তাদের সাথে বায়োলজি লাভার্স পেজেই হয়তো বা ওয়ান শট এমসিকিউ বা কিছু গুরুত্বপূর্ণ। না ওরে ভাই, আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে তোমরা সাইকেল অন যে ক্লাসটা মানে সাইকেল অনের যে টপিকগুলো ছিল বা চ্যাপ্টারগুলো ছিল, এই ক্লাসগুলো কেমন লাগছে সবাই একটু আমাদের গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে? আসলে এখানে ক্লাস করে তুমি কতটুকু উপকৃত হয়েছো সব কিছু আশা করি হচ্ছে তোমাদের আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার, ঠিক আছে? বাদ বাকি আল্লাহ ভরসা, তোমরা পড়বা, সামনে আরো সবকিছু পড়তে হবে, আর দেখা হবে বিজয়ে, ঠিক আছে? তোমরা একটু পোস্ট করবা গ্রুপে, পোস্ট করলে আমাদের নিজেদের ভালো লাগবে। বায়োলজি লাভার্স গ্রুপে তোমার এই 1 মাসের যে পথ জার্নিটা আর কি, 3টা মাসের মানে 3টা অধ্যায় যে পথ চলা ছিল, কেমন ছিল এক্সপেরিয়েন্সটা?
তুমি একটু আমাদেরকে আমাদের বায়োলজি লাভার্স গ্রুপে একটু পোস্ট করে একটু জানিও, হয়তো আমাদের পড়তে ভালো লাগবে আর কি, আমাদের ইন্সপিরেশন আর কি আমরা পাবো যে না ঠিক আছে আমরা ভালো করছিলাম বা ভালো করছি তাদের জন্য। তো একটা রিকোয়েস্ট এটা। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।